আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা নতুন আরেকটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা হবে লাভ ক্ষতির 3 নম্বর পার্ট, 55 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে আজকের ক্লাস। বলছে যে একটা মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত? অষ্টম শ্রেণীর বইয়ে আছে, আবার 40তম বিসিএস প্রিলিতে আসছে, 23 সালে আর বিআরবির পরীক্ষা আসছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা প্রথমে লিখিত আকারে দিই। দেখেন, প্রত্যেকটা পদ্ধতির শুরুতে আমি চেষ্টা করি একটা প্রশ্ন রিটেন আকারে দেখানোর। তাহলে এই 12% ক্ষতিতে বিক্রি করা হলো, তার মানে ক্রয় মূল্য স্পষ্ট আছে না? ক্রয় মূল্য 100 হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 12 সমান সমান 88। আবার পরবর্তীতে কি হচ্ছে, 8% লাভ, তাই না? 8% লাভে দ্বিতীয় বিক্রয় মূল্য অথবা নতুন বিক্রয় মূল্য, এইভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কত? 100 প্লাস 8 সমান সমান 108। এটা আবার 88-র সঙ্গে যোগ করে দিবেন না আবার, কারণ 88টা তো হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য তো 100 টাকা, তাই না? তাহলে দেখেন যে এখানে বলছে কি যে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো। এই 1200 টাকাটা কি? এই 1200 টাকাটা হচ্ছে প্রথম সেলিং প্রাইস এবং দ্বিতীয় সেলিং প্রাইসের ডিফারেন্স। ধরেন প্র্যাকটিক্যালি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারেন, একজন দোকানদার 88 টাকা একটা জিনিস বিক্রি করে বলতেছে, আরে আমি যদি আরো 20 টাকা বেশি দামে বিক্রি করতে পারতাম তাহলে আমার লস তো হইতো না, আবার লাভ হইতো। তো বিষয়টা এরকম। তাহলে এই 1200 টাকাটা হচ্ছে ওই আফসোসের জায়গাটা, যে 1200 টাকা যদি বেশি পাইতাম, তার মানে 1200 টাকা হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে দুই অথবা এইভাবে যে পার্থক্য কত টাকা হচ্ছে, এখানে পার্থক্য হচ্ছে 108 মাইনাস 88 সমান সমান 20 হলে আসল মানে ক্রয় মূল্য আর কি। ক্রয় মূল্য হচ্ছে 100 আর পার্থক্য কি? পার্থক্য এই যে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান নিচে 20 উপরে 1200 দ্বারা গুণ। তাহলে এই 00 কাটা, 2 দিয়ে কাটলে 60, 60 আর 100 গুণ করলে হচ্ছে 6000। এইটা হচ্ছে রিটেন সমাধান। এইরকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় রিটেনেও আসে, তো এই জন্য আমরা রিটেন আকারে দেখাই দিলাম। তাহলে মূল টার্গেটটা হচ্ছে এই 1200 টাকাটা হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা? স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারেন, অথবা ক্লাসটা আবার পরে এই অঙ্কটা দেখতে পারেন, বইও আমাদের রিটেন সমাধান আছে। এই প্রশ্নটার সমাধানে আমরা যদি এমসিকিউ পরীক্ষার জন্য করি, তাহলে আমাদের শুরুতেই টার্গেট হবে কি? এরকম প্রশ্নের শুরুতেই টার্গেট হবে এই যে পার্সেন্টেজ আর এই যে পার্সেন্টেজ আছে, এই দুটা বাদ দিয়ে যে 1200 দেওয়া আছে সংখ্যা, এই 1200 হচ্ছে সমান সমান ডান পাশের কুলু। এখন আমরা এটাকে পার্সেন্টেজে আর ভ্যালু কত এটা বাইর করব। তাহলে এই 1200 টাকাটা যেহেতু দুই বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে আমরা এই পার্সেন্টেজ দুটো দেখতেছি 88% আর 108% এর পার্থক্য হচ্ছে 20%। কারণ দুই বিক্রয় মূল্যের পার্থক্য পার্সেন্টেজে হচ্ছে 20%। তাহলে পার্সেন্টেজে যদি দুই বিক্রয় মূল্যের পার্থক্য 20% হয়, তাহলে আমরা এইখানে লাগাই দিতে পারি পার্সেন্টেজ 20% ইকুয়াল টু 1200। কারণ কি? এটা হচ্ছে পার্থক্য আর এটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা হচ্ছে পার্সেন্টেজে আর এই পার্থক্যটা হচ্ছে টাকায়। তাহলে 20% এর মান যদি 1200 হয়, 1% এর মান হবে 1200 ডিভাইডেড 20, আর 100% এর মান হবে 100 দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে এইখানে কাটাকাটি করলে হচ্ছে 00 কাটা 60, 6000। এবং এটা বুঝলে মুখে মুখে করা যাবে যে 20% এর মান যতই হোক 100% এর মান তার থেকে 5 গুণ বেশি হবে, তার মানে 1200 গুণন 5 সমান সমান 6000। এবং এই কাজটা মুখে মুখে করা যাবে, অর্থাৎ পুরো অঙ্কটা কোন ধরনের খাতা কলম টাচ ছাড়াই করা যাবে। কিন্তু ধাপে ধাপে কিভাবে আসলো এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ঠিক আছে, যারা একেবারে নতুন তাদের জন্য সবসময় পরামর্শ হচ্ছে যে কোনো টপিকের রানিং ক্লাস থেকে ক্লাস না করে ওই টপিকের প্রথম ক্লাসটা আগে করবেন, এবং এটা গ্রুপে সব দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা আসি পরবর্তীতে যাই 56 নম্বর। তাহলে এখন তো আমরা রিটার্ন অঙ্ক করবো না, এখন আমরা শর্টকাটে করবো। 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঠিক আছে,
তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে 10% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে, তাহলে দেখেন ওই 10 আর 5 মিলে হচ্ছে 15%, কারণ এই ক্ষতির 10% আর লাভের 5% মিলে ডিফারেন্স হচ্ছে 15%, এর মান 60, মানে 4 গুণ বেশি। তাহলে 100% এর মান হবে 4 গুণ সমান সমান 400। আগের ক্লাসে থেকে ধারাবাহিকভাবে আসলে কিন্তু এগুলো সবাই বুঝতে পারবেন, বাট প্রথম ক্লাস কেউ করলে মনে হবে যে অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 15% কিভাবে আসলে বুঝতে পারছেন? ক্ষতির 10% আর লাভের 5%। আর এইখানে 100% কেন? কারণ ক্রয় মূল্য বের করতে বলছে। আশা করি ক্লিয়ার। এইরকম করে প্রচুর প্রশ্ন আসে, আপনারা জাস্ট একটার অ্যান্সার আমাকে বাড়ি করে দেন, বাকিগুলা আমরা পরে করে নেবেন। 57 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন কতটুকু বুঝছেন আমি একটু দেখি, আর এরপরে আরো 2-1টা অঙ্ক আছে, ওগুলা বাসায় করবেন। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক দেওয়া অনেক কম হয়ে যায়, এটা আমরা একটু স্কিপ করবো এই জন্য কিছু অঙ্ক। একটা দ্রব্য 10% লাভে বিক্রয় করলে 10% ক্ষতি বিক্রয়গুলো অপেক্ষা 25 টাকা বেশি পাওয়া যায়। ওই আগের প্রশ্নটাই জাস্ট কথাটা একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে 20% এর মান 25, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% মান 25 হলে 20% এর 5 গুণ হচ্ছে 100%, তাহলে 25 এর 5 গুণ হচ্ছে 125। এইভাবে চিন্তা করা যাচ্ছে? আচ্ছা, এভাবে যদি চিন্তা করা যায় তাহলে ভালো, আর না হলে কি করতে হবে? আবার সময় দিতে হবে। এটা 24 সালে 2টা পরীক্ষা আসছে, 10% ক্ষতি 5% লাভ। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষা হুবহু কমন পেয়ে যাবে। তাহলে 15% মান 45, তার মানে 3 গুণ, তাহলে 100% মান 300। সেকেন্ডে হবে। ঠিক আছে, এগুলো আমরা এখন একটু স্কিপ করি। পদ্ধতি 6 চলে আসলাম। কি হচ্ছে? অনুপাত ও ভগ্নাংশ আকারে লাভ ক্ষতি থাকলে। অনেক সময় দেখা যায় প্রশ্নের মধ্যে অনুপাত আকারে থাকে, দেখা যাচ্ছে 6 এর ক নম্বর হচ্ছে অনুপাত সম্পর্কিত। এগুলো খুব সহজ প্রশ্ন, আমরা দ্রুত করে ফেলবো। এগুলো আবার রিটেনে আসার মতো প্রশ্ন নরমালি না, রিটেনে আসলে আরো বেশি পেঁচায় আসতে পারে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:7 হলে লাভের পরিমাণ শতকরা কত? তার মানে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি, তাহলে লাভ কত টাকা? লাভ হচ্ছে 2 টাকা। কয় টাকায় 2 টাকা লাভ? 5 টাকায় 2 টাকা লাভ। 5 টাকায় 2 টাকা লাভ মানে 100 টাকায় 40 টাকা লাভ, মানে 40%। শতকরার ক্লাস যারা করছেন তারা 5-এর 2 দেখে ডাইরেক্ট বলতে পারেন 40%। তাহলে এখানে অনুপাত মানে হচ্ছে কি, যে অনুপাত অনুযায়ী এইখানে যেভাবে দেওয়া আছে, ক্রয় মূল্যটা আগে এই জন্য 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা পরে এই জন্য বিক্রয় মূল্য 7 টাকা। তাহলে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি, তাহলে এগুলো পানির মতো সোজা অঙ্ক না। আচ্ছা, অনুপাতের জন্য চেঞ্জ হবে না, জাস্ট ভাষাটা ধরতে পারতে হবে। এই যে 61 নম্বর প্রশ্নটা দেখেন, অনুপাত আকারে আসলে এইভাবে আসে, আর ফ্রাকশন আকারে আসলে এইভাবে আসে, একই অঙ্ক। কি বলতেছে? ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান সমান 5:6। তার মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, 1 টাকা লাভ। কয় টাকা? 1 টাকা লাভ। 5 টাকা 1 টাকা লাভ, 5 টাকা 1 টাকা লাভ মানে 20% লাভ। এই জিনিসটায় ফ্রাকশন আকারে আসলে বলে কি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, এই দেখেন বিক্রয় মূল্যের, তার মানে র এরটা নিচে থাকে, তাহলে 6 টাকায় বিক্রি হলো, কয় টাকায় কিনে? 5 টাকা কিনে, অংশ হলে শতকরা লাভ কত? তাহলে দেখেন 5 টাকা চাই, দেখেন ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। এই ভাষাটা বোঝার জন্য জাস্ট আমাদের ফ্রাকশনের বেসিক ক্লাসটা দেখে নেবেন, আর এখানে তো এমনিতেই বোঝা যাচ্ছে, যার সঙ্গে র এর থাকে সেটা নিচে বসে। তাহলে লাভ হচ্ছে 6 - 5 = 1, আর পার্সেন্টেজ হচ্ছে 5/1 5/1 মানে ডাইরেক্ট 20%। কোথায় শিখছি? শতকরার প্রথম ক্লাসে ফ্রাকশনের টেবিল থেকে শিখছি। তাহলে এগুলো আমরা স্কিপ করে একটু। হ্যাঁ, একজন ব্যবসায়ী 80 টাকা একটি পণ্য বিক্রয় করে 25% লাভ করে, ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? এই অনুপাতের অঙ্কগুলোতে যে জিনিসটা ফোকাস করতে হবে, যে অনুপাত যে সাজাইতে বলতেছে ওটা কিভাবে, কোনটা আগে কোনটা পরে, উল্টাপাল্টা করা যাবে না। তাহলে একজন ব্যবসায়ী 80 টাকা একটি পণ্য বিক্রি করে, এই দেখেন বিক্রি করে, ক্রয় মূল্য মনে করা যাবে না। আপনার কিন্তু পদে পদে বারবার এটা স্মরণ করা দিতেছি, 80 টাকায় বিক্রি করছে আর 25% কিন্তু লাভ হয়েছে, তাহলে এই 80-র মধ্যে 25% আছে। তাহলে এখন কি যাচ্ছে? ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? এই ব্যয় মানেই হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, কারণ যে দামে কিনছে ওইটা তো তার ব্যয় হয়েছে। তাহলে এখানে 125% এর মান 80। এই অঙ্কটাতে অনেকেই 80 এর 25% বাইর করতে যে এমন ভুল করবেন যে এটার কোনো মাফ নাই। এই ভুল করবেন কে কে বলেন তো? বারবার স্মরণ করে দিতেছে কিন্তু 1% ইকুয়াল, এই ভুল করা যাবে না কেন? 100% বাইর করলে ক্রয় মূল্য বাইর হবে, তার 25-এ 100, 5 25, এভাবে বড় সংখ্যা দিয়ে কাটবেন। 5 দিয়ে কাটবেন মানে আপনার কাটাকাটির দক্ষতা কম। এটা হচ্ছে 580, 400 এবং 64। 64 কি? 64 হচ্ছে ক্রয় মূল্য, 100% এর মান। একজন লোকের বিক্রয় মূল্য আর যদি ব্যয় বাইর করতে বলে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তার এখানে লাভ আছে, আর ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে, অতএব ব্যয় অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু, ব্যয় মানে ক্রয় মূল্য, 64 টাকা হচ্ছে ক্রয় মূল্য,
আর বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। 16 দিয়ে কাটলে 4/16 আর হচ্ছে 5/16 4:5। কোথায় আছে? খতে আছে। তাহলে 62 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4:5। এই অঙ্কটা জটিল কিছু নাই, জাস্ট ভাষাগত বিষয়ে ধরতে না পারলে আপনি ভুল করতে পারেন, এবং এখানে খুব বেশি শেখানোরও কিছু নাই, জাস্ট যে পয়েন্টে শেখানোর সুযোগ আছে সেটা দেখাই দিলাম। 63, একটা কলম 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? এখানে অনুপাত বানাইতে হবে, আর আগের অঙ্কগুলোতে অনুপাত দেওয়া ছিল, আমরা ক্যালকুলেশন করছি। তাহলে 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, এখানে অনেকেই কিন্তু আছেন যে 100 আর 110 ধরে 10:11 দিবেন, ওইটা অপশনের মধ্যে আছে। তাহলে এটা অ্যান্সার দিয়ে আসবেন, বাসায় আসবে দেখবেন কনফিডেন্টলি ভুল উত্তর। এই 10:1 অ্যান্সার দিলে ভুল হবে। কেন ভুল হবে বুঝতেছেন? ভুলটা হবে এই কারণে যে যখন অনুপাত বাইর করতে বলছে তখন বিক্রয় মূল্যের কথা আগে বলছে আর ক্রয় মূল্যের কথা পরে বলছে। দেখেন নিবন্ধন পরীক্ষা আসছে আর ক্যাবে আসছে, তো বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকায় কিনে 110 টাকা বিক্রি করলে বিক্রয় মূল্যটা হচ্ছে এই যে 110 সামনে বসবে আর 100 টাকা পরে বসবে। তাহলে 0 কাটলে 11:10 হবে। ঠিক আছে, তাহলে 63 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 11:10। ওকে, আচ্ছা, তাহলে 63 নম্বর অ্যান্সার হচ্ছে কত? 11:10। নেক্সট আস 64 নম্বর, একটা দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? এখানেও কিন্তু একই কাহিনী। দেখেন যে বিক্রয় মূল্য আগে বলছে, তাহলে এই অনুপাতের লাভ ক্ষতির অঙ্কগুলোতে দেখতে হবে যে কাকে আগে বসাবো আর কাকে পরে বসাবো, এইখানে ভুল করা যাবে না। তো এখানে আসি, তাহলে 28% ক্ষতিতে দেখে বোঝা যাচ্ছে 100 আর 28 টাকা বাদ দিলে 72, কিন্তু এইটা অনুপাত বলা যাবে না, বলতে হবে 72:100। কেন? কারণ যে বিক্রয় মূল্যের কথা আগে বলছে। তাহলে এটার দাম 4/18=72, 4/25=100, আর কাটাকাটি করা যায় না। তাহলে 18:25 এটা হবে অ্যান্সার। ঘ ভগ্নাংশ সম্পর্কিত, এতক্ষণ ধরে দেখলাম অনুপাত সম্পর্কিত। অনুপাত আর ভগ্নাংশ কিন্তু একই জিনিস, যার হচ্ছে যে উপরে নিচে থাকে আর পাশাপাশি থাকে। অনুপাতকে ভগ্নাংশ বলা যায়, ভগ্নাংশ এক প্রকার অনুপাত। তাহলে 65 নম্বর দেখেন, একটা ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 সমান হলে শতকরা কত ক্ষতি হবে? ক্ষতি হবে। তাহলে এখানে ভাষাটা দেখি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের, তার মানে কিনছে 4 টাকা, তাহলে এখানে ক্রয় কত? 4, বিক্রয় কত? 1, তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 4 - 1 = 3। তাহলে পার্সেন্টেজ কত? ক্ষতির পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে 4 ক্ষতি 3, 100 কত? 75%। ঠিক আছে, তাহলে এই যে ক হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু 4/1 লাভ ক্ষতি না, কিন্তু 4 টাকায় কিনে 1 টাকায় বিক্রি, ক্রয় মূল্যটা 4 টাকা আর 1 টাকায় বিক্রি, ক্ষতিটা অনেক বেশি, 75% ক্ষতি। 65 নম্বর প্রশ্ন আছে। 66 বলছে 40 টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের 4/1 লাভ হবে? এগুলো সিম্পল জিনিস। 40 টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রি করলে ক্রয় মূল্যের 4/1 লাভ হবে? এই ক্রয় মূল্যের 4/1 লাভ হবে। এখানে একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দেই, এইরকম আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারলে অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। ধরেন এখানে মনে হচ্ছে না যে 4/1 লাভ হবে, তার মানে 40 টাকায় 4/1 লাভ হবে। সিরিয়াসলি খেয়াল করেন, এই অঙ্কটা কিন্তু ধরেন আপনারা অনেকে এইভাবে করবেন, 40 গুণন 4/1 মানে লাভ। 40 টাকায় ক্রয় করে, তার মানে 40 টাকা থেকে হিসাব হবে। লাভ সমান সমান কাটাকাটি করলে 10 টাকা, তাহলে লাভের পার্সেন্টেজ কত? হার, কিসের হার? লাভের হার। সমান সমান 40 টাকায় লাভ 10 টাকা, 100 টাকায় লাভ কত? 0 কাটা 25%, তাই না? আমি বা এইরকম করে যারা চিন্তা করবে তারা সরাসরি এইভাবে 4/1 মানেই তো 25%। এইখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেটা আমাদের সুদ কষা অধ্যায়ে এরকম অঙ্কে কাজে লাগবে, আবার এরকম যে কোনো অঙ্ক আসলে কাজে লাগবে। সেটা হচ্ছে কি, এইখানে 40 টাকা না দিয়ে যদি 400 টাকা দিত, আর যদি বলতো 4/1 লাভ, তাও অ্যান্সার 25% হইতো। এখানে যে 4 কোটি টাকা দিত বা 500 টাকা দিত, তারপর 25% অ্যান্সার হইতো। এখানে X টাকা দিল 25% অ্যান্সার আসতো। কেন? কারণ এখানে যত টাকায় থাক লাভটা তো 4/1 হয়েছে। তাহলে লাভটা যত অংশ হয়েছে ফ্র্যাকশনে, লাভের পার্সেন্টেজটাকে মানে এই ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে তো 25%ই হবে। সেটা আসল কত হয় হোক, ধরতে পারছেন কিনা বলেন? তাহলে এখানে সরাসরি 4/1 মানে 25%।
তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি সরাসরি। সরাসরি এই এটা তখন তার লেখা লাগবে না, 4 মানে 25% হয় যে এটাকে লিখতে হবে। যে এটা বুঝতে পারবে সেটা মুখে মুখে লিখতে পারবে, মানে মুখে মুখে করতে পারবে। এই যে আমরা যে বলি বারবার যে মুখে 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 মুখে, আসলে এই বিষয়টা কিভাবে কাজ করে? কার বইয়ে, বাংলাদেশের বইয়ে মুখে মুখে, মানে আমাদের বইয়ে দেওয়ার আগে মুখে মুখে যে অঙ্ক করা যায় এই কথাটা লেখা নাই। আমাদের বইয়ে দেখে হয়তো অনেকে লিখছে, বাট এক্সপ্লেনেশনটা কিন্তু আমরা শুরু করছি যে মুখে মুখে অঙ্ক করা যায়। এর এই অঙ্কটা কেন মুখে মুখে করা যাবে? জাস্ট ফিল করার মাধ্যমে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, ইনশাআল্লাহ। 67 নাম্বার কি বলছে? একটা গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান হলে ক্ষতি হবে। মুখে মুখে, এটাও কিন্তু মুখে মুখে করা যায়, জাস্ট একটু মাথা খাটে। হ্যাঁ, একটা গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের, এই যে যখন রয়ের থাকে তখন ওটা নিচে বসে। তাহলে 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, 5/4 যদি বিক্রি হয় তাহলে এই যে 1 টাকা শর্ট পড়ে গেল, এটাই হচ্ছে ক্ষতি। তাহলে 5/1 ক্ষতি, 5/1 ক্ষতি মানে 20% ক্ষতি। শতকরা প্রথম ক্লাস যারা করছেন, মানে ভগ্নাংশের টেবিলটা যারা দেখছেন, তারা কি এই জিনিসটা ধরতে পারতেছেন যে 5/4 বিক্রি? এখানে আগে দেখতে হবে ভগ্নাংশ যখন আসবে তখন আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে নিচের 5টার নাম কি, উপরে 4টার নাম কি। ফ্র্যাকশন গুলা একটু বড় করে দিতে হবে, ঠিক আছে, যাতে এটার সাথে অ্যাডজাস্ট। তাহলে 5/4 হচ্ছে কত? 5/4 মানে হচ্ছে যে নিচে 5 ক্রয় মূল্য আর 4 হচ্ছে উপরে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে কি ক্ষতি, কতটুকু ক্ষতি? এখন আমরা যদি লিখে করি কোনো সমস্যা নাই। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, 1 টাকা ক্ষতি। শতকরা ক্ষতি কত? এই যে 5 উপরে 1, 5 উপরে 1 মানে কি 100 হচ্ছে 20%। এই জিনিসটা লেখালেখির কাহিনীটা বাদ দিয়ে এখান থেকে ফিল করা যায় যে 5/4 বিক্রয় মূল্য হলে 5/1 হচ্ছে ক্ষতি। 5/1 মানে সরাসরি 20%। কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 অংশ হলে শতকরা লাভের হার কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এইখানে ভাষাটা বুঝতে হবে যে এইবার 5/4, আগেরটা তো 5/4 ছিল, এখানে 5/4 আছে, কিন্তু আগেরটাতে ক্ষতি হচ্ছে, এখানে আবার লাভ কেন হচ্ছে? এর কারণ এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য স্থান চেঞ্জ করে ফেলছে। মানে আগের অঙ্কটাতে বিক্রয় মূল্য আগে ছিল, ক্রয় মূল্য পরে ছিল, আর এবার বিক্রয় মূল্যের বলছে। তার মানে 5 টাকা বিক্রি আর 4 টাকা হচ্ছে ক্রয়। তাহলে 5 টাকায় 4 টাকায় কিনে 5 টাকা বিক্রি। এইবার কিন্তু 5/1 বলা যাবে না, এবার হচ্ছে ক্রয় হচ্ছে 4 টাকা আর বিক্রি হচ্ছে 5 টাকা। তাহলে এবার হচ্ছে লাভ হচ্ছে 1 টাকা। কি হয় বুঝলাম এটা বিক্রয়, কারণ ওই যে রয়ের যার সঙ্গে থাকে সেটা নিচে বসে। তাহলে লাভ 1 টাকা। এবার আবার 5 টাকা 1 টাকা বলা যাবে না, এটা তো শুরু থেকে শিখে আসতেছে লাভ ক্ষতির, যে লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এই জন্য 4 টাকা 1 টাকা লাভ। এই জিনিসটাই কিন্তু বারবার আমরা লাভ ক্ষতির অধ্যায় শিখতেছি, ঠিক আছে। 4 টাকা 1 টাকা মানে 25%। তাহলে 68 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 25%। কি ক্লিয়ার হচ্ছে নাকি বলেন? সবাই ধরতে পারতেছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো এবং এগুলা ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় আসতেই থাকে। এখন আসে খুব কোয়ালিটি কিছু প্রশ্ন আমরা সমাধান করব। 69 নম্বর প্রশ্নটা দেখেন, 2024 সালে আসছে। কি বলছে? এক দোকানদার, এটা কিন্তু খুবই কোয়ালিটি একটা অঙ্ক এবং আমরা খুব সুন্দরভাবে এটা সমাধানটা দেখবো। সিরিয়াসলি, মানে সবগুলা নলেজকে কাজে লাগাইতে হবে এখানে। আপনি ফ্র্যাকশনে শুধু ছোট ছোট জিনিস বুঝলে হবে না, লাভ ক্ষতির কনসেপচুয়াল বিষয় ক্লিয়ার থাকতে হবে এবং দুইটাকে ম্যাচিং করতে হবে এই অঙ্কের মধ্যে। এক দোকানদার একটা কলম, ওই কলমের ধার্য মূল্যের মানে হচ্ছে লিখিত মূল্যের 7/5 দামে বিক্রি করায় 20% ক্ষতি হলো। কলমটির ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো? এই অঙ্কটা আপনারা এই যে একটু আগে যে অনেক কয়েকটা অঙ্ক করলেন, ওই আইডিয়াটা এখানে কাজে লাগাইতে পারবেন না, কারণ ওই আইডিয়াটা একটা খুব কনসেপচুয়াল এবং বেসিক আইডিয়া। হ্যাঁ, কাজে লাগাইতে পারবেন, কিন্তু এটাতে আরো মাথা খাটাইতে হবে। মানে ডাইরেক্ট মুখে মুখে যেভাবে সেকেন্ডে সেকেন্ডে অ্যান্সার আসতেছিল ওইভাবে আসবে না। তবে আমরা পার্সেন্টেজের লজিক, ফ্র্যাকশনের মাধ্যমে আমরা যে জিনিসটা শিখছি যে আমরা দশমিক আসার সুযোগ দিব না, এমন ভাবে কাজে লাগাবো যে পার্সেন্টেজের আর ফ্র্যাকশনের ম্যাচিংটা এমন ভাবে হবে যে দশমিক আসবে না। আচ্ছা, ফর্মালি যদি আমরা এই অঙ্কটা করতে যাই তাহলে আমরা এক্স ধরে করব, বাট আগে কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার করি। সবাইকে প্রশ্নটা ধরতে পারতেছেন ভালোভাবে? এই 69 নম্বর প্রশ্নের অ্যান্সার কি ক্যালকুলেশন করে দেখাইতে পারবেন? আচ্ছা দেখি তাহলে এখানে ধার্য মূল্যে, তার মানে ধার্য মূল্য 7 টাকা হলে এই টাকা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, এতে 20% ক্ষতি হয়ে গেল, ঠিক আছে।
তাহলে ধরি ক্রয় মূল্য, আচ্ছা এই ধার্য মূল্য আছে, হ্যাঁ, $7x, তাহলে বিক্রয় মূল্য 5x। আচ্ছা, উত্তর কি যাইছে? বলছে বিক্রি করায় 20% ক্ষতি হলো। কলমটির ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো? এই যে 20% যে ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিন্তু 7x থেকে 5x ডিফারেন্স বাইর করলে ওইখান থেকে আসবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে এইখানে ক্রয় মূল্যটা তো দেওয়া নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই দুটো থেকে সমীকরণ বাই করব। সমীকরণ বাই করার জন্য যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 80। তাহলে প্রশ্ন মতে এই 5x যে বিক্রয় মূল্য ওইটার ভ্যালু হচ্ছে 80, তাহলে x এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 7x এর ভ্যালু হচ্ছে 7 গুণন 16 সমান সমান 6 16 96, 7 16 কিন্তু ডাইরেক্ট আমার মুখস্থ নাই, গত ক্লাসে বলছিলাম 6 16 96 আর 16 মিলে হচ্ছে 112। ঠিক আছে, 112 হচ্ছে কি দ্বিতীয়বারের বিক্রয় মূল্য, মানে ধার্য মূল্য আর কি। এখন ক্রয় মূল্য যেহেতু 100, বিক্রয় মূল্য যেহেতু দ্বিতীয়বার 112, তাহলে লাভ 112 থেকে 100 বাদ দিলে 12%। তাহলে এই 69 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 12%। এই প্রশ্ন অনেকে বুঝতে পারেন নাই, আমি তাদেরকে একটু ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। সেটা হচ্ছে দেখেন আমাদের 20% ক্ষতি কথাটা দেখেই আমরা বুঝতেছি যে ক্রয় মূল্য 100 হলে প্রথম বিক্রয় মূল্য 80। আবার এইখানে এই 5 আর 7 দেখে বুঝতেছি, 7 আর 5 দেখে বুঝতেছি যে এই 5টা যেহেতু বিক্রয় মূল্য SP1, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 80। এই 5 ভাগের মান যদি 80 হয়, তাহলে এই 7 ভাগের মান কত হবে? 7 ভাগের মান হবে 112। তার মানে একটা জিনিসের মূল্য নির্ধারণ করা, কেনা হলো 100 টাকায়, এটার মূল্য নির্ধারণ করা হলো 112 টাকা, বিক্রি করা হলো 80 টাকা, ক্ষতি হয়ে গেল 20%। এখন আমাদেরকে এটাতে লাভ করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। 112 টাকাতে যদি বিক্রি করা হয় ছাড় না দিলে, তাহলে এই 100 টাকা যেহেতু কেনা, এই অতিরিক্ত 12 টাকায় হচ্ছে 12% লাভ। যেহেতু ক্রয় মূল্য 100, সেহেতু যেটা অতিরিক্ত ওইটা হচ্ছে লাভ। 69 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12%। এই ধরনের কোয়ালিটি প্রশ্ন করার জন্য মাথা খাটাইতে হবে। ঠিক আছে, আপনাকে এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। আর নতুনদের জন্য সবসময় আমি পরামর্শ দিয়ে আসতেছি, আপনারা একটু পরামর্শগুলো ফলো করবেন। যে টপিকের শুরু থেকে ক্লাস করবেন, যেই টপিক রানিং টপিকটা, আর মাঝখানে গ্যাপে গ্যাপে আগের টপিকগুলা রিকভার করার চেষ্টা করবেন। আচ্ছা, এই 69 নম্বর প্রশ্ন কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। ইয়াসির আপন, আপনার কাজটা তো আমি করে দিলাম, 5 ভাগে 80%। মানে ইয়াসির আপন নামে একজন কমেন্ট করছে যে 5 অংশ সমান সমান 80%, তাহলে 7 অংশ সমান সমান 112%। তাহলে এই যে আসলে 100% বাদ দিলে 12% হচ্ছে লাভ। ওই কাজটাই করছি, কারণ আমি তো ডাইরেক্ট এভাবে লিখলে তো আরো মাথার উপর দিয়ে যাইত, এই জন্য একটু ভেঙে ভেঙে কথাগুলো বলছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার না? না, আরেকবার বলা যায় না, কারণ হচ্ছে যে অলরেডি আমরা অনেক সময় দিলাম, 2-3 বার একই কথা বলছি। আর 70 নম্বর, একজন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার থেকে 75 টাকা একটি জিনিস কিনেন, এর সাথে 3-এর 1 মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে 20% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন, তিনি মোট কত লাভ করেন? এরকম বড় বড় প্রশ্ন আসলে, মানে বড় বড় প্রশ্ন মানে কি দেখতে বড় সাইজে, এখানে কিন্তু জটিলতা নাই। আগের প্রশ্নটা একটু জটিলতা ছিল। তাহলে এখানে সহজে কিভাবে করবেন দেখেন, ডিজিট গুলো নিয়ে সবসময় কাজ আগাবেন। তাহলে 75 টাকায় একটা জিনিস কিনে এর সাথে 3-এর 1 মূল্য যোগ করে, তাহলে 75-এর 3-এর 1 মানে হচ্ছে 25। এই যে 3-এর 1 যদি কেউ এইভাবে 75 গুণন 3-এর 1 লেখেন, আসলে এটা এইভাবে লেখা যাবে না।
কেন যাবে না? এটা মুখোমুখি করে ফেলতে হবে। 75 কে 3 ভাগ করলে 3 25 75 হয়, এটা তো নামতা জানা থাকতে হবে। বলছি না আপনাদেরকে যে 25 নামতা পর্যন্ত, 25 নামতাটা মনে রাখবেন, 24 আর 25। তাহলে 75 টাকার সাথে 25 টাকা যোগ হয়ে গেল 100 টাকা। 100 টাকা কি? এইটা হচ্ছে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করলেন, তার মানে এটা নির্ধারিত মূল্য, এবং পরে 20% ডিসকাউন্ট দিলেন। যখন ডিসকাউন্ট দেওয়া হয়, মনে রাখবেন আগামী ক্লাসে আসবে এগুলা, যে লিখিত মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে 100 টাকা থেকে 20 টাকা ডিসকাউন্ট দিলে এটার মূল্য দাঁড়ায় 80 টাকা। এখন জিনিসটি মোট কত টাকা লাভ করলো, ঠিক আছে না? লাভ করলো কত টাকা? দেখেন, কিনছিল 75 টাকায়, বিক্রি করলো 80 টাকায়, তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 80 মাইনাস 75 সমান সমান 5 টাকা। উত্তর কিন্তু পার্সেন্টেজে চায় নাই, এই জন্য ডাইরেক্ট অ্যান্সার 5 টাকা। পার্সেন্টেজে চাইলে বা অপশনে পার্সেন্টেজ থাকলে তখন আমরা 75-এ 5 এইভাবে পার্সেন্টেজ বার করতাম। তাহলে এই প্রশ্নে তো খুব জটিল কিছু নাই, তাই না? আচ্ছা, যারা আগের অঙ্কটা একটু কম বুঝছেন তারা একটু রেকর্ড দেখে নেবেন, কারণ এখানে আর নতুন করে বোঝানোর কিছু নাই। 7 নম্বর হচ্ছে লাভ ক্ষতির হ্রাস বৃদ্ধি। শতকরাতে আমরা দেখছিলাম হ্রাস বৃদ্ধির বিষয় ছিল ওই রকম কাছাকাছি, ঠিক আছে, জাস্ট সংখ্যাগুলো আলাদা। 7-এর কম হচ্ছে বাড়া কমার হার একই হলে। দেখেন 71 নম্বরে কি বলতেছে, বলছে যে প্রতিষ্ঠানের মালিক আরমানের দোকানের পণ্যের মূল্য 10% বৃদ্ধি করলো, কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে মূল্য 10% হ্রাস করা হলো। মানে 10% বাড়াই দিয়ে দেখতেছে যে ঠিক আছে বিক্রি চলতেছে, কিন্তু যখন করোনা চলে আসলো তখন দেখতেছে আরে বিক্রি তো অনেক কমে গেছে, তাহলে এখন দাম একটু কমাই দেই যাতে মানুষ বেশি করে কিনে। তো 10% বাড়াইছে, তাহলে যদি 10% কমাই দেয় তাহলে কি আগে যা ছিল তাই হবে না? এটা আমরা শতকরা ক্লাসে দেখছি যে সমান হারে বাড়া কমা করলে মোটের উপর আগের অবস্থায় ফিরে আসে না। এর কারণ কি? এর মেইন কারণটা হচ্ছে যে যখন প্রথমবারে হিসাব হয় তখন 100 এর উপর হিসাব হয়, 100 এর সঙ্গে 10 বাড়ানোর কারণে 110 হয়। তাহলে প্রথম 10%টা হচ্ছে 100 এর উপর হিসাব, কিন্তু পরবর্তী 10% যেটা কমানো হবে ওইটা 100 এর উপরে না, ওইটা হচ্ছে 110 এর উপরে। তাহলে 110 এর উপর 10% মানে হচ্ছে 11 কমবে। 11 কমলে এটা হয়ে যাবে 99। তাহলে শুরুতে ছিল 100, শেষে হয়ে গেল 99, তাহলে কমলো কত? কমলো হচ্ছে 1%, ঠিক আছে? তাহলে মোটের উপর 1% কমবে। তো এই ক্ষেত্রে আমাদের ওই হ্রাস বৃদ্ধির সূত্র অনুযায়ী আমরা করতে পারি। সূত্র একটা আছে, সেটা হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড 100। এই সূত্র অনুযায়ী করা যায়। এইটার লজিকটাও এরকম যে ধরি শুরুতে ক্রয় মূল্য 100 টাকা, 10% যখন দাম বাড়ালো তখন দামটা হয়ে গেল 110। 110 করে বিক্রি চলতেছে, তখন কিন্তু আর 100-র কোনো গল্প নাই, সবসময় আপডেটটার উপর হিসাব হয়। এটা আমি শতকরা ক্লাসে অনেকগুলো অঙ্কে দেখাই দিচ্ছি। তো 110 থেকে যখন আমরা 10% কমাবো, খেয়াল করেন 110 এর 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 0 কাটা 0 কাটা মানে 11। তাহলে এবার কমানোর সময় 11 কমে যাবে, 110 থেকে 11 কমলে হয়ে যাবে 99। তাহলে মোটের উপর কত হবে? মোটের উপর 100 থেকে 99 বাদ দিলে হবে 1% কমবে। তাহলে 71 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1% কমে যাবে মানে 1% ক্ষতি হবে। তাহলে 71 এর অ্যান্সার হচ্ছে ক, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে 72 নম্বরের অ্যান্সার বলেন দ্রুত, ঠিক আছে? এগুলো দ্রুত পারতে হবে, এগুলো কোনো মতে পারলে হবে না, ফাস্ট পারতে হবে। 72 নম্বর প্রশ্নের অ্যান্সার কত? আমরা হচ্ছে যে ক্লাস এখন কন্টিনিউ টান দিব। তাহলে 72 নম্বর শুরু হচ্ছে। 72 নম্বর হচ্ছে কি, কোন মোবাইলের দাম 30% বৃদ্ধি করায় মোবাইলের বিক্রি 30% কমে গেলে এতে দোকানদারের বিক্রি শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে এই 100 থেকে 30 যোগ করে কিভাবে পরীক্ষা হলে করবেন দেখেন। 130 এর 30% মানে 39। তাহলে 39। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা পরীক্ষার লিস্টটা দেখাই, এমনিতে আপনারা অনেকেই 9% অ্যান্সার দিচ্ছেন, কিন্তু এটা কিভাবে কাজ করতেছে দেখেন। 100 এর সঙ্গে 30 যোগ হয়ে 130, আর 130 থেকে 39 বিয়োগ করারও দরকার নেই। খেয়াল করেন, বাড়ার সময় বাড়তেছে 30 আর কমার সময় কমতেছে 39। তাহলে এই 39 থেকে 30 বাদ দিলে থাকে কত? থাকে হচ্ছে 9%। এই 9% কিন্তু মাইনাস ফিগার আছে, কমতেছে, তাহলে এখানে 9% কমবে। আর যদি বিয়োগ করেন সমস্যা নেই, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 91। তাহলে এই আবার 100 থেকে 91 বাদ দিলে 9% কমবে, ঠিক আছে? আচ্ছা, 73 নম্বর, একজন ব্যবসায়ী পণ্যের মূল্য 25% বাড়ালো, তারপরে বর্ধিত মূল্য থেকে 25% কমালে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত পার্সেন্ট বাড়লো বা কমলো? আচ্ছা,
ও আগের অঙ্কটাতে এইগুলো টেকনিকের কিছু নাই, এটা ধরেন আছে যে 130% উপরে স্কোয়ার, তো 169 হয় আর কি, 13% বাদ দিলে এখানে দেখা দিচ্ছি 25% এর 25%, ঠিক আছে। এখানে 25% বাড়লে প্লাস 25, 25% কমলে মাইনাস 25, আর পরবর্তীতে হবে কি 25 এর 25%। মানে আগের অঙ্কটাতে যেটা দেখাইতে চাইলাম, এটা আমরা শতকরা অধ্যায় শিখছিলাম যে প্লাস 30 মাইনাস 30 দিয়ে তো এগুলো ঢিসমিস হয়ে গেল, আর মোটের উপরে যে ইফেক্টটা পড়ে সেই ইফেক্টটা হচ্ছে 30 এর 30%। 30 এর 30% মানে এই 2টা শূন্য বাদ দিয়ে 9% হয়, এটা আমরা শতকরার ক্লাসে শিখছিলাম। এখানে কমে যাবে, এই জন্য -9%, ঠিক আছে। তো সূত্রটার মতো করে চিন্তা করলে এইখানে প্রথমে 25% বাড়তেছে মানে পজিটিভ 25, পরে 25% কমতেছে মানে -25, এটা হচ্ছে নর্মাল হিসাব। আর এই যে মোটের উপর যে ইফেক্টটা পড়ে সেটা হচ্ছে 25 এর 25%, একটা প্লাস আর একটা মাইনাস হওয়ার কারণে মোটের উপর এখানে কি হয়, মোটের উপর মাইনাস হয়ে যায়। 25 25 এ গুণ করলে 625, 625 কে 100 দিয়ে ভাগ করলে 6.25% কমে যাবে। এটা হচ্ছে সূত্রটা প্র্যাকটিক্যালি। এই সূত্র কিন্তু প্র্যাকটিক্যালি আমরা শতকরা অধ্যায়ে আলোচনা করছিলাম। এইখানে আরো একভাবে করা যায়, যেভাবে আমরা নর্মালি করে আসতেছি। 100 এর সাথে 25 যোগ হলে হয়ে যায় 125। 125 এর 25% কত? 25% মানে 4 ভাগের 1 ভাগ। 125 এর অর্ধেক হচ্ছে 62.5। আবার 4 ভাগের 1 ভাগ মানে কি দেখেন, এই যে 100 দিয়ে কাটাকাটি করলে 4 ভাগের 1 ভাগ। 62 এর অর্ধেক কত? 62 এর অর্ধেক হচ্ছে 31.25। তাহলে এইখানে বাড়ার সময় বাড়ছিল 25 আর কমার সময় কমতেছে 31.25। তাহলে মোটের উপর কি হচ্ছে? মোটের উপর 6.25% কমে যাচ্ছে। এটা একটা স্টাইল, আর এই স্টাইলটা অনেক সহজ, কারণ বাড়তেছে 25 কমতেছে 25, আর মোটের উপর যে নেট ইফেক্ট পড়তেছে সেইটা হচ্ছে 25 এর 25%। কথাগুলো ধরতে পারতেছেন কিনা একটু বলেন। স্যার আমি এখানে ফার্স্ট পারতেছি, বাট এক্সাম খারাপ করছি, কি কারণ বুঝতেছি না। আপনারা ছোট ছোট কিছু পরীক্ষা, মানে ব্যবহার পরীক্ষা দেওয়া দরকার। এই একই অভিযোগ আর কত শুনবো? আমরা তো আমাদের থেকে সর্বোচ্চ পড়াচ্ছি, পড়তে বলতেছি, পরীক্ষা দিতে বলতেছি, প্র্যাকটিস করতে বলতেছি, বই আছে, ঘাটতি তো নাই কোনো কিছু। আচ্ছা, এই অঙ্কটা পরীক্ষা হলে যেটা আপনি কি কি সমস্যা ফেস করবেন? আপনি এখানে ওই 100 আনে 31.5% এনে মানে বিষয়টা নিয়ে এত বড় জটিল বানায় ফেলতে পারেন যে দেখেন এখানে অঙ্কটা কত জটিল হয়ে যেতে পারে জানেন আপনার পরীক্ষা হল। এটা করলে আপনি মানে এই অঙ্কটা পারা না পারা ইস্যু না, এই অঙ্কটা দ্রুত পারা ইস্যু। 100 এর সাথে 25 যোগ করে 125, এরপরে যখন 125 এর 25% আপনি বাইর করবেন তখন আপনি 31.25 পাবেন। 31.25 যদি আবার আপনি 125 থেকে 31.25 বের করতে যান, আপনার বিয়োগ করতে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 93.75, তারপরে আবার 93.75 যখন আপনি আবার এই 100 থেকে বিয়োগ করতে যাবেন তখন 6.25। এই যে বাইর করতে করতে যে কাহিনী করলেন না, অথচ ওই যে সূত্রের হিসাবে +25 -25 আর 25 এর 25%, এইখানে ক্যালকুলেশন করতে যে 625 কে 100 দিয়ে ভাগ করতে গেলে 6.25%। এটা খুব সহজ। এটার লজিকটা কি? এটার লজিকটা আমরা শতকরা অধ্যায়ে দেখাইছিলাম। এখানে একটু বলি যে যতটুকু 25% বাড়লো, বাড়ার সময় 25% যখন কমাইলাম তখন খেয়াল করেন 100-তে 25% বেড়ে গেছে, এই জন্য 125 হচ্ছে। যখন আমি এটাকে 25% কমাবো, এটা এর 25% কমাবো, তাই না? তার মানে কি খেয়াল করেন তো, এইটাকে আমি দুইটা পার্ট বানাই 125 কে, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 25। তাহলে এই যে 125 এর 25% কমানো মানে যা ভেঙে ভেঙে 100 এর 25% কমানো আর 25 এর 25% কমানো। তো যেহেতু আমি 100 থেকে 25 বাড়াইছিলাম, তাহলে এই 100 থেকে 25 কমালে এটা শোধবোধ, মানে এটা ক্লিয়ার। কিন্তু এই যে 25 এর 25% কমতেছে, এইটা তো অতিরিক্ত কমে যাচ্ছে। এই অতিরিক্ত কমাটাই আমাদের টার্গেট। এটাকে আমরা যখন সূত্র আকারে লিখি তখন জিনিসটা এরকম হয়, ঠিক আছে। এইটা +25, এটা -25, এই জন্য মোটের উপর -6.25% আসে। এইটা হয়ে যায় তখন মোটের উপর 6.25%
মাইনাস চিহ্ন থাকলে কমে যায়, বাট মুখস্থ করতে হবে না, লজিক্যালি করতে হবে। এইখানে এই 100 আর 25 ভাগ করে নিয়ে দুইটা পার্ট বানায় যে হিসাবটা দেখাইলাম, শতকরার ক্লাসেও কিন্তু দেখাইছি হ্রাস বৃদ্ধিতে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, পয়েন্ট ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এই তো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হ্রাস বৃদ্ধি থেকে স্কিপ করি। বাড়া কমার হার ভিন্ন হলে, মানে ভিন্ন হলে লজিক কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, কিরকম দেখেন 74 নম্বর বলছে, একজন দোকানদার তার দোকানের পণ্যের দাম 20% বাড়িয়ে দিলেন, এতে তার দোকানের বিক্রি 15% কমে গেল। মোটের উপর তার বিক্রয় শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে 100 থেকে 20 বাড়ালে হয়ে যাবে 120। এরপরে 120 এর 15% কমবে। 120 এর 15% কত? ডাইরেক্ট মাথা কাজ করে না। 120 এর 10% কত? 12। 5% কত? 6। 12 আর 6 18। 18 কমলে হবে কত? 102। শুরুতে ছিল সব কত? 100, হয়ে গেল কত? 102। বাড়লো কত? 2%। তাহলে 2% বাড়বে। আর শর্টকাট কি শুনবেন? শর্টকাট হচ্ছে, আচ্ছা এটা বাড়া আর কমার বিষয় আসছে না, তাহলে 20 প্লাস 20 মাইনাস 15, আর প্লাস মাইনাস হচ্ছে 20 গুণন 15, ঠিক আছে। তাহলে এখানটা দেখেন 20 থেকে 15 গেলে এখানে কিন্তু 5 অবশিষ্ট থাকে, আর এইখানে এই যে 5 দিয়ে কাটাকাটি করলে এখানে কিন্তু 3 মাইনাস হয়। তাহলে মাইনাস হওয়ার পরে থাকে কত? 2%। এই 2%টা কিন্তু পজিটিভ 2%। পজিটিভ 2% মানে হচ্ছে 2% বার। দুইভাবেই সহজ, কোনোটাই কঠিন না, ঠিক আছে। তাহলে আমরা বাকিগুলো স্কিপ করতেছি, হ্যাঁ, কারণ এগুলো কাছাকাছি অঙ্ক তো। 76 নম্বর কি হচ্ছে, মিজান একটা ঘড়ি কিনতে গিয়ে দেখলো যে এটি খুব দামি। 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল, কিন্তু তার 2 দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল, এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না। যদি ঘড়িটির দাম 18% কমার পরে 4100 টাকা হয়ে থাকে, ঘড়িটির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা? এই সিজিডিএফ অডিটরের পরীক্ষা, ইতিহাসের একটা কঠিন পরীক্ষা, এই পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। হ্রাস বৃদ্ধির বেসিক প্রশ্ন, কিন্তু আপনি যদি পুরো বিষয়টার কনসেপ্ট ক্লিয়ার না থাকেন, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। দেখেন দেখি প্রশ্নটা চেষ্টা করা যায় কিনা। এই প্রশ্নটা বুঝতেছেন? দেখেন কথাগুলো অনেক বলছে, বাট আমরা মূল পয়েন্টটাকে ধরে ফেলবো। লাভ ক্ষতিতে খেয়াল করবেন, টাইম কোনো ইম্পর্টেন্ট ইস্যু না। নর্মালি টাইম কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, কারণ কি টাইম হিসাব হয় না লাভ ক্ষতিতে। যেমন ধরেন আছে যে, এই গরুর উদাহরণটা দেই। গ্রাম এলাকায় অনেকে গরু কিনে, 1 লাখ টাকা একটা গরু কিনলো, 1 বছর পুষলো, 2 লাখ টাকা বিক্রি করলো, সে কিন্তু হিসাব ধরে যে 1 লাখ টাকা লাভ। আর একজন আসে, সে 1 লাখ টাকায় গরু কিনলো, 1 লাখ টাকা প্রথম জন গরু কিনছে, ও 2 মাস পরে বিক্রি করছে, সাপোজ 1 লাখ টাকা লাভ হয়েছে, 2 লাখ টাকা বিক্রি করছে। আর একজন একই গরু কিনছে, ও 6 মাস পরে বিক্রি করছে, ওরও 1 লাখ টাকা লাভ হয়েছে। আর একজন 1 লাখ টাকায় গরু কিনছে, ও 1 বছর পরে বিক্রি করছে, ওরও 1 লাখ টাকা লাভ হয়েছে। এখানে সব লাভ কি সমান? টাইমের হিসাব কিন্তু অনেকে কাউন্ট করে না, কিন্তু টাইম তো অনেকটা ইম্পর্টেন্ট ইস্যু। যে 2 মাসে লাভ করছে, সে তো পরে 2 মাস করে আরো অনেকগুলো লাভ করতে পারবে, তাই না? তবে লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে টাইমটা কাউন্ট হয় না, সুদ কষার অঙ্কে টাইমটা কাউন্ট হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা যেভাবে হয় সেভাবে করবো। মেজরিটি ঘড়ি কিনতে গিয়ে দেখলো যে এটা খুব দামি, এই লাইনটা যদি না দিত অঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলতো না। তো এই জন্য আননেসেসারি সেন্টেন্স নিয়ে পেন নিবেন না। 7 দিন পর না বলে যদি 70 দিন পরে বলতো, তাহলেও যা। 1 দিন পরে বলতো, তাহলেও তা। তার মানে 7 দিন অংশটা এই প্রশ্নের উপর কোনো ইফেক্ট ফেলতেছে না। বাট আপনি কিন্তু 7 দিন নিয়ে চিন্তা করতে গেলেই ধরা খাবেন, কারণ আপনার 7 দিনে কোনো কাজ নেই। ঘড়িটির দাম 8% কমে গেল, কিছুদিন পর 8% কমে গেল মানে যা, 70 দিন পরে 8% কমে গেল মানে তা, 18% কমে গেল। আচ্ছা, তারপরে জিনিসটার দাম যদি শুরুতে 100 টাকা থাকে, এখন 18 টাকা কম হয়ে গেছে 82 টাকা। কিন্তু তার 2 দিন পরে, এই যে তার 2 দিন পর না বলে যদি 20 দিন পরে বলতো, বা 5 দিন পরে বলতো, বা কিছুদিন পরে বলতো, কাহিনী সেম। তার মানে এই 2 দিন, এই 7 দিন অঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলতেছে না। এরকম অপ্রয়োজনীয় ডিজিট নিয়ে টেনশন নিবেন না। এইটা শুধু এই অঙ্কের জন্য বলতেছি না, যে কোনো অঙ্কের জন্য। কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, এটা অঙ্ক করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল, তাহলে 2 দিন পরে না বলে যদি 20 দিন পরে বলতো, কাহিনী একই হইতো। 25% বেড়ে গেল মানে কি? এই 82 এর 25% বাড়বে। 82 এর 25% বাড়া মানে কি বোঝায়? ওই যে দশমিকের হিসাবটা মনে আছে, ফ্র্যাকশনের কাজটা এখন কাজে লাগাইতে হবে। 25% মানে 4 ভাগের 1 ভাগ। এটা একটা আইডিয়া কোথায় দিছিলাম? শতকরা অধ্যায় দিছিলাম। আর একটা আইডিয়া দিছিলাম না, কাটাকাটি অধ্যায়ে, যে 4 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 2 বার ডাবল করতে হয়, আর 4 দ্বারা ভাগ করলে 2 বার অর্ধেক করতে হয়। তাহলে 82 এর অর্ধেক হচ্ছে 41, 41 এর অর্ধেক হচ্ছে 20.5। তার মানে এর সাথে 20.5 বাড়বে।
এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে প্রথমবারে কমার পরে যে দামটা হলো সেটা হচ্ছে 82 টাকা। এটা হচ্ছে প্রথম এসপি বা সেলিং প্রাইস, SP1। কখন এটা, সরি SP1 তো না, এটা হচ্ছে বিক্রয় মূল্য, দাম কমে যাওয়ার পরে হ্রাসকৃত মূল্য আর কি। আর এটা ধর 20 টাকা 0.5 টাকা বাড়বে, তাহলে 80 আর 20 মিলে 102.5 টাকা, 102.5 টাকা। এটা কি হ্রাসের পরে বৃদ্ধি পেলে এই দামটা হবে। এখন কি বলতেছে, এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না। কখন পারলো না? যখন দামটা বেড়ে গেল তখন পারলো না। যদি ঘড়িটির দাম 18% কমার পর 4100 টাকা হয়, এই 18% কমার পরে এখানে কত হচ্ছে, 82% হচ্ছে না, এই 82% দাম মান হচ্ছে 4100 টাকা। এই বন্ধু ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? 82% এর ভ্যালু 4100 টাকা। কেন? কারণ 18% কমার পরে এত টাকা হয়ে থাকে। তাহলে ঘড়িটির মূল দাম কোনটা বলেন তো? এই যে শুরুতে যে দামটা ছিল এইটাকে বলা হচ্ছে মূল দাম, ও বর্তমান দামের পার্থক্য। বর্তমান দাম কত বলেন তো? বর্তমান দাম হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে 82% এর ভ্যালু 4100। এইখানে কত পার্সেন্ট দিব বলেন, আপনারা বলেন তো একটু দেখি। 100% দিব নাকি 102.5% দিব নাকি শুধু 2.5% দিব? এইটা একটু বোঝার চেষ্টা করেন যে এইখানে কত পার্সেন্ট দিব, তাহলে ডাইরেক্ট অ্যান্সার বাইর হবে। আর না হলে আপনি অনেক ঘুরাই ফিরায় যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যান্সার বাইর করবেন। ধর এখানে 102.5% দেন, এই 102 কে নিয়ে ডিল করতেই তো আপনার অনেক খারাপ হয়ে যাবে। আবার সেখান থেকে আবার 41 সাথে বিয়োগ করতে পারবেন না, আপনাকে বিয়োগ করতে হবে 100% মানের সাথে বিয়োগ করতে হবে। তাহলে এই 82% এর মান যদি 4100 হয়, 100% এর মান হবে 5000। এই 5000 আর এখানে একটা সংখ্যা আসবে 5000 সামথিং, ওইটা বিয়োগ করতে হবে। তো এতগুলো ডিজিট নিয়ে অপ্রয়োজনীয় কাজ করে 3 গুণ বেশি সময় লাগাইলে আপনার লাভ হবে? কিন্তু ওইটা যে করা যাবে না, এই জিনিসটা বুঝতে হবে। আমি যে ধরাই দিতেছি এটা কি বুঝতেছেন যে এইখানে শুধু 2.5% এর মান বাড়ি করলে হবে। 82% এর মান 4100, তাহলে দেখেন 82 থেকে 5 গুণ করলে কিন্তু 410 হয়। কিভাবে বুঝলাম আমি? কালকে একটা নামতা দেখা দিচ্ছিলাম যে 82 অর্ধেক হচ্ছে 41 আর শূন্য লাগাই দেওয়ার কারণে, তাহলে 5 গুণ আর এটা একটা শূন্য মানে 50 গুণ। তাহলে 2.5 50 গুণ কত? 2.5 50 গুণ হচ্ছে 2.5 আগে হচ্ছে যে 5 গুণ করি, 2.5 5 গুণ হচ্ছে 7.5, ওর সাথে একটা শূন্য লাগাই দেওয়া মানে যা 75 মানে। তাহলে 2.5 50 গুণ মানে হচ্ছে 50 দুগুণা, আরে ডিজিট মিস্টেক হয়ে যাচ্ছে, 50 দুগুণা 100 মানে 2.5 50 গুণ। 50 দিয়ে 2.5 কে গুণ করলে কত হয়? এটা আনসার। 50 দুগুণা 100 আর 50 অর্ধেক 25, 125। আপনারা যারা কম বুঝবেন তারা একটু লিখে কাটাকাটি করবেন, কোনো সমস্যা নেই। এটা নিচে হচ্ছে 82 আর উপরে হচ্ছে 2.5। হ্যাঁ, ধরেন এইটাতে এটাকে কাটে 5। এই যে আমি যেটা বললাম 50 আর 2.5 গুণ, এটা আর কি 50 আর 2.5 গুণ করলে 125 হয়। 125 কি অ্যান্সার? হ্যাঁ, 125 অ্যান্সার। তাহলে 76 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 125। করার সময় বড় সংখ্যা থেকে কমবে। হ্যাঁ, আচ্ছা এটা কি সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। এখানে 2.5%টা যারা বসাইতে পারবেন তারাই আসলে মেইন খেলাটা খেলতে পারবেন। এবং এটার জন্য যে লজিক দরকার সেই লজিক আমরা বানাই বলবো না তো। আমাদের এই যে এখানে বলতেছে পার্থক্য, যখন বলতেছে কার পার্থক্য বলতেছে? বর্তমান দামের। বর্তমান দাম কোনটা? এইটা হচ্ছে পার্সেন্টেজে বর্তমান দাম। কার সাথে বর্তমান দাম? এই যে মূল দাম কোনটা? মূল দাম হচ্ছে 100। এই 82 সাথে 100 অথবা 82 সাথে এটার পার্থক্য আবার লিখিয়েন না। যদি আপনারা এই 2.5%-এর বিষয়টা যদি লিখতে না পারেন তাহলে আপনার যে সময় লাগবে তখন বুঝবেন এই কথাটা। এবং এই কথাটা শুধু এই অঙ্কে না, অনেক অঙ্কে আপনারা বুঝতেছেন। তাহলে কিভাবে আপনারা পরীক্ষার হলে বাস খান অনেকেই টাইমের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজ করে। তাহলে এই অঙ্কটাতে কতগুলা মানে আপনার টোপ দিয়ে রাখছে সময় নষ্ট করার। তাহলে এই সবগুলা যখন ক্লিয়ার করতে পারবেন তখন এই অঙ্কটা আপনি এইভাবে করতে পারবেন। 82% এর মান হচ্ছে 4100, 2.5% এর মান হচ্ছে এটার থেকে 50 গুণ, এটার 50 গুণ মানে হচ্ছে 125। আর বাকি সব কথা মুখে মুখে, ঠিক আছে? এইটুকু লিখলে যে এত বড় অঙ্ক হবে, এটার জন্য কোন কোন আইডিয়া দরকার বলেন? যা শুধু মানে বুঝে বুঝে অঙ্ক করা দরকার, ঠিক আছে? কোনো ম্যাজিক নেই। 7 নম্বর, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য থেকে প্রথম 30% ক্ষতি ও পরে 2 দফায় 20% ও 10% ক্ষতির পার্থক্যের মোট পরিমাণ 72 টাকা হয়, তাহলে দ্রব্যটির নির্দিষ্ট মূল্য কত টাকা ছিল? করেন, আগের অঙ্কটা যেহেতু করে দিলাম এই অঙ্কটার সাথে ম্যাচিং করেন। এটা কিন্তু ডিজিট সহজ আছে। আগেটাতে 18% দেওয়া ছিল থেকে দশমিক এসেছিল, ঝামেলা ছিল। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য থেকে প্রথমে 30% ক্ষতি
ওই যে আমাদের মনে আছে কি যে দুইবার একবার নর্মাল সার আর একবার ডাবল সারের মধ্যে পার্থক্য কেমন, ওইরকম 30% ক্ষতি মানে 100 টাকায় 30 টাকা ক্ষতি হলে 70 টাকা বিক্রি। এবং পরে দুই দফায় 20% 10% ক্ষতির পার্থক্যের মোট পরিমাণ 72। তাহলে 100 থেকে 20% ক্ষতি হলে 80, 80 এর আবার 10% ক্ষতি হলে 8 টাকা ক্ষতি। তাহলে হচ্ছে কত, 80 থেকে 8 গেলে 72। এবার এই 70 আর 72 বিয়োগ করলে যে পার্থক্য হচ্ছে 2 টাকা, এই 2% এর মান হচ্ছে এই 72। একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, এই 70 আর 72 নিয়ে ডিল করতে যাবেন না। লজিকটা আসেন, লজিকটা হচ্ছে এই যে 30% না, এইখানে হচ্ছে প্রথমে 30% ক্ষতি, আর এইখানে যে দুই দফায় ক্ষতির কথা বলছে, তাহলে 20% ক্ষতি আগে, আর এইখানে হচ্ছে 8% ক্ষতি দ্বিতীয়বার। তাহলে 20% আর 8% মিলে 28%। আপনারা ডিল করবেন 20 আর 28 নিয়ে, তাহলে মাথার মধ্যে উল্টাপাল্টা জ্যাম লাগবে না। কিন্তু আপনি যদি 70 আর 72 নিয়ে ডিল করেন, সমস্যা নেই, যারা ভালো পারেন তারা পারবেন, কিন্তু 70 আর 72 ক্ষতি না, ক্ষতি হওয়ার পরে প্রাপ্ত দাম। এই জন্য আপনার কিন্তু এই 72 এর সাথে ম্যাচিং করতে যে একটু উল্টাপাল্টা মনে হবে, আর এটা তো অপ্রয়োজনীয় কাজ। ঠিক আছে, এখানে 100 থেকে ডাইরেক্ট 30 টাকা ক্ষতি, আর এইখানে হচ্ছে 28 টাকা ক্ষতি। 28 টাকা ক্ষতি কিভাবে, 20 টাকা আর 8 টাকা। তাহলে এই দুই ক্ষতির পার্থক্য হচ্ছে, তাহলে আমরা কি করবো, 30 আর 28 এর ক্ষতির পার্থক্য 2%। এই 2% এর ভ্যালু হচ্ছে 72, কারণ যেটা পার্সেন্টেজে ক্ষতির দুইটার পার্থক্য 2%, সেটা টাকায় হচ্ছে 72, এটা প্রশ্নই বলা আছে। তাহলে তার দ্রব্যটির নির্দিষ্ট মূল্য কত, নির্দিষ্ট মূল্য মানে ওই 100%, তাহলে 100% ভ্যালু কত হবে, এই 2% ভ্যালু 72 মানে 36 গুণ। এই যে আমি যে এইভাবে পয়েন্টটা ধরাই দিতেছি, খুব কম জায়গাতে এই লজিকটা দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে 100% এর ভ্যালু হচ্ছে 36 গুণ মানে 3600 টাকা। তাহলে 3600 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। অনেকেই আছেন শুধু অ্যান্সার বাই করার চেষ্টা করেন, অ্যান্সার বাই করাটাই মেইন উদ্দেশ্য না, টার্নিং পয়েন্টটা ধরতে পারা এবং অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে একেবারে ফুল ফোকাসটা ক্লিয়ার করে নেওয়া। ঠিক আছে, মেইন পয়েন্টটা ধরতে পারা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটার মেইন পয়েন্টটা সবাই ধরতে পারছেন যে 72 হচ্ছে দুই ক্ষতির পার্থক্য, তাহলে এটা একটা ক্ষতি, আর এই দুই ক্ষতি মিলে 28% ক্ষতি। তাহলে 28 আর 30% ক্ষতির মধ্যে মোট পার্থক্য 2% ক্ষতি। 2% ক্ষতির মান 72 টাকা, 100% এর মান 3600 টাকা। 8 নাম্বার, 2 ধাপে লাভ বা ক্ষতি হলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এখান থেকে রিটেনের প্রশ্ন আসার মতো প্রশ্ন আছে। পদ্ধতি 8, 2 ধাপে লাভ ক্ষতি। 2 ধাপে লাভ ক্ষতির অঙ্কের দুইটা পার্ট, একটা হচ্ছে শুরুর ক্রয় মূল্য দেওয়া থাকলে, আর একটা হচ্ছে শেষের বিক্রয় মূল্য দেওয়া থাকলে। ঠিক আছে, একটা সোজা দেওয়া আর একটা বিপরীত পাশ থেকে আসা। কিরকম অঙ্ক দেখলে বুঝবেন। 78 নম্বর অঙ্ক দেখেন কি বলা আছে, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, মানে শুরুতে খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত, তাহলে ধাপে ধাপে লাভগুলো যুক্ত হবে। তাহলে 100 টাকা থেকে শুরু, 100 এর 20% লাভ। আচ্ছা, এখানে কি শুধু লাভ জানতে চাইছে নাকি বিক্রয় মূল্য জানতে চাইছে, খুচরা বিক্রয় মূল্য। তার মানে 100 এর সাথে 20% লাভটা যুক্ত হয়ে যাবে, এই জন্য 120% আবার 120%, এখানে যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে এখানে শুধু 20% না লিখে কেন 120% লিখলাম, এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার। যেহেতু এখানে লাভটা আসলের সঙ্গে যুক্ত হয়েই তো বিক্রয় মূল্য আসবে। ধরেন আছে একটা জিনিস আমি 5 টাকায় কিনলাম, একটা জিনিস আমি 7 টাকা বিক্রি করলাম, তাহলে এই 7 টাকাটাতে কি আছে, এই 5 টাকাটাও আছে, আর লাভের 2 টাকা আছে। তাহলে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, 100% আছে আর লাভের এইটা 40% আছে, এইটা কিন্তু 5 এর 140% এর মান। শুধু 40% বাইর করলে শুধু লাভ বাইর হবে, আসলে তো 7 টাকা লাভ না, লাভ হচ্ছে 2 টাকা। তো খুচরা মূল্য যখন বাইর করতে বলে, ধরেন আছে একটা গেঞ্জি টি শার্ট একটা দোকানে 1500 টাকা বিক্রি হলো, তার 500 টাকা লাভ হলো সাপোজ। এই 1500 টাকা যে বিক্রি হলো পুরোটাই কি লাভ, পুরোটাই লাভ যেহেতু না, সেহেতু শুধু 20% লেখা যাবে না, কারণ এখানে ক্রয় মূল্যের 100% দাম আছে। অনেকে এখানে 20% দেখে এখানে 120 কখন লিখবো, কখন 20 লিখবো, এই কথা তো এখন আর শোনার টাইম নেই, কারণ আমরা এটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার করে আসছি, তারপরে রিপিট করে দিতেছি কথাগুলো। তাহলে এখানে 120% হবে। ঠিক আছে, এই 4টা শূন্য কাটা, এই 4টা শূন্য কাটা, 12 12 144, আর 2 বার 20% করে লাভ হলে মোটের উপর 44% লাভ হয়। এটা আমাদের একটা চার্টে দেওয়া আছে। তাহলে এখানে গ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 79 নম্বর কি বলছে, একটা বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করতে চায়,
তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? এই অঙ্ক যদি আমি আনসার দিই তাহলে আনসার দিব 70 আর 35 যোগ করে 105। এই 35 কিভাবে আসলো? 50% থাকে। 50% কিভাবে আসলো? 20% এর পরে 25% লাভ হলে মোটের উপর 50% হয়। এখন অনেকে তো মনে করতে পারেন 20 আর 25 মিলে 45%। এইটা ভুল। এইটা তো শতকরার এই 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস থেকে শিখে আসতেছে যে পার্সেন্টেজের পরে যখন আবার পার্সেন্টেজ হিসাব হয় তখন শুরুটা যোগ হওয়ার পরে যেটা আপডেট হয় এই 120-এর উপর হিসাব হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে দেখেন, 70 টাকার জিনিসটাতে যখন 20% লাভ হবে, 70-এর 20% যদি মুখোমুখি করতে না পারেন তাহলে অনেক সময় নষ্ট হবে। 7 দুগুণা 14 টাকা লাভ হলো। তাহলে 14 টাকা মানে 5 ভাগের 1 ভাগ, 20% মানে 5 ভাগের 1 ভাগ। 70 টাকা যদি 14 টাকা লাভ হলে 84 টাকা দাম হলো। এখন আবার 84 টাকার জিনিসটা দেখেন তো, বাস্তব জীবনে যে কোনো পণ্য এইভাবে হিসাব হয় না। ধরেন আছে একজন, আপনি মুদির দোকানদার একজন আছে, সে 70 টাকা 1 কেজি চিনি কিনে আনলো। কিনে আনে সে 20%, ধর আছে প্রোডাকশন কস্ট হচ্ছে 1 কেজি চিনি একটা কোম্পানিতে 70 টাকা, সে 20% লাভে 84 টাকা বিক্রি করলো। আবার যে দোকানদার 84 টাকায় কিনে আনলো সে আবার 25% লাভ করবে, তাহলে সে কয় টাকাতে বিক্রি করবে? এই ধরনের হিসাব প্রচুর পরিমাণে করতে হয়। কোথায়? যে কোনো ব্যবসাতে। তাহলে 84 এর 25% মানে কি? মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে 84 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 21। তাহলে 84 টাকার জিনিসটাতে 21 টাকা লাভ করলে দাম দাঁড়ায় 105 টাকা। আমি আবার কিভাবে এখানে 35 ডাইরেক্ট লিখছিলাম? খেয়াল করেন, 100 টাকার জিনিসে 20 টাকা লাভ করলে 120, 120 এর 25% মানে হচ্ছে 30। আমি এই হিসাবগুলো একটু দ্রুত করার কারণে অনেকের একটু কষ্ট হয়, তাই না? কিন্তু আপনারা একটু ধারাবাহিকভাবে চিন্তা করেন, শতকরা লাভ প্রতি সুদ কষা মিলে শতকরার কথাই শুনতে আছেন কতগুলা ক্লাস থেকে, এবং এই 20% 25% কথাটা শুনতে শুনতে তো আপনারই কানে বিরক্ত লাগার কথা। 25% মানে 4 ভাগের 1 ভাগ। তো এটা ডাইরেক্ট লিখবো নাকি এখন দেখাই দিব যে 120 গুণন 25%, 25 গুণন 100, ঠিক আছে? তাহলে এই 25 100 কে কাটলে 4 দিয়ে 120 কে কাটলে 30, এই 30 120-এর সঙ্গে যুক্ত হলে হচ্ছে 150। এইভাবে 150 পাইলাম। এইটা না লিখে আমি কি করতেছি, 120 আর মুখে মুখে বলতেছি যে 25% মানে 120-এর 4 ভাগের 1 ভাগ, এই যে 150। অনেকে খুঁজে পান না 30 কোথা থেকে আসে। ভাই এত ষোলো এই লেভেলে আসার চিন্তা করার সুযোগ নাই। আমরা তো ধাপে ধাপে এখানে আসছি, তাই না? আচ্ছা, এই জন্য লাভ ক্ষতির প্রথমের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে 150, তার মানে 100 টাকার জিনিসটাতে একবার 20% আর একবার 25% লাভ করলে ওইটার দাম দাঁড়ায় 150 টাকা। তার মানে যে কোনো কিছু 1.5 গুণ হয়ে যাবে। তাহলে 70-এর 1.5 গুণ হচ্ছে 70 আর 35 মিলে 105। মুখস্থ করা লাগবে না, আইডিয়া। 80 নম্বর অঙ্কটা দেখেন, আপনার এখানে বারটা মানে হচ্ছে সার, এই শব্দটা জানা লাগবে। 80 নম্বর অঙ্কটা দেখেন, একটা বাইসাইকেলের মূল্য 10,000 টাকা, উহা 10% বাট্টায় ক্রয় করা হলো। 3 মাস পর ব্যবহারের পর ক্রয় মূল্যের উপর 25% বাট্টায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে এইখানে 10,000 টাকা আছে, 10,000 টাকা থেকে আমরা আগে 10% ছাড় দিব। 10% মানে হচ্ছে 1,000 টাকা ছাড় দিলে 9,000 টাকা। 9,000 টাকা থেকে আবার 15% ছাড় দিব। 9,000 10% ছাড় দিলে 900 টাকা ছাড় দিতে হয়, আর 450 টাকা মানে 1350 টাকা। তাহলে 9,000 থেকে 1,000 বাদ দিলে 8,000, আর 8,000 থেকে 300 বাদ দিলে 7,700, ওইখান থেকে 50 বাদ দিলে 7,650 টাকা। তাহলে কোথায় আছে? খতে আছে। আচ্ছা, এটা নিজে করবেন। দুবার বিক্রয় মূল্য করে সর্বশেষ বিক্রয় মূল্য দেওয়া থাকলে, এইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো করতে অনেকের কঠিন হয়ে যায়, আমরা এটা করব। এবং শতকরার সাথে এটার মিল আছে। শতকরা ওই যে জনসংখ্যা রিলেটেড একটা অঙ্ক করছি না, শেষের মূল লোক দেওয়া থাকলে শুরুতে লোক কত ছিল, এই টাইপের অঙ্ক। 82 নম্বর অঙ্কটা দেখেন। আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ম ধরে ধরে আগাচ্ছি। আপনারা দেখবেন যে নিয়ম ধরে ধরে আগালে যে সুবিধা, আপনি অ্যাটলিস্ট নিয়মটা মনে রাখতে পারলে হয়ে গেল, অঙ্কের উপর যুদ্ধ করা লাগবে না। এক ঘড়ি নির্মাতা 20% লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন। শুরুতে দাম কত ছিল দেওয়া নেই, এবং দোকানদার 10% লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করেন। তার মানে 2 বার লাভ হচ্ছে। ওকে, ক্রেতা যে ঘড়িটি 396 টাকায় ক্রয় করলেন, সেই ঘড়িটির নির্মাণ খরচ কত? মানে
এবার শেষের দামটা দেওয়া আছে, আমাদের শুরুর দামটা আসতে হবে। তাহলে এইটা হচ্ছে শুরুর দাম, এর 120%, এর 110%, ইকুয়াল টু তো 396, তাই না? তাহলে এইটাকে আমরা নাম দিই এক্স। তাহলে ধরি সিপি ইকুয়াল টু এক্স। স্টাইলে বুঝতেছেন, কোনো জটিলতার কিছু নাই। আগে যেটা ছিল ওইভাবে, আগে এইটা দেওয়া ছিল না, আমরা এটা বাড়ি করছি, এইখানে তখন টাকাটা দেওয়া ছিল, আর এবার এইখানে টাকাটা দেওয়া নাই, শেষের দামটা দেওয়া আছে, আমরা এটাকে এক্স ধরে সমীকরণ সাজাইলাম। এখন কি এক্স সমান সমান এই যে 396 আছে না, গুণন 120টা ওই পাশে যে উল্টে যে 100/120 হবে, কারণ নিচে একটা 100 আছে, গুণন এটা উল্টে যাবে, তার মানে উপরে 100 নিচে 110। তাহলে এই 2 শূন্য 2 শূন্য দিয়ে এই দুটো কেটে দিলাম, ঠিক আছে। 11 আর 12 আছে না, এই 12 দিয়ে কাটি, 3 12 36, 3 12 36, 11 দিয়ে কাটি 3, 3 আর 100 গুণ করলে 300। এই বন্ধু বুঝতে পারছেন কি? আশা করি ক্লিয়ার। এই অঙ্কগুলো আরো সহজে করা যায়। নর্মালি 20% লাভের পরে 10% লাভ হলে মোটের উপর 32% লাভ হয়। 132% এর মান 396 হলে দেখেই বোঝা যাচ্ছে 3 32 96, তার মানে 3 গুণ 100% এর মান 300। আর এইভাবে যারা পারবেন তাদেরকে খাতা কলমও লাগবে না, মুখে মুখে পারবেন। নর্মালি আমি হলে যেভাবে করতাম, মানে আপনাদের বোঝানোর জন্য এইভাবে দিলাম। কারো যদি একেবারে সিরিয়াস টার্গেট থাকে ওইভাবে চিন্তা করতে পারেন। এই 32% বিষয়টা কোথা থেকে আসলো ধরতে পারছেন কি? নর্মালি একটা জিনিসে 20% লাভ করলে 100 থেকে 120 হয়। এরপরে আবার যদি 10% লাভ করেন, 120-এর 10% মানে 12% লাভ হয়। তাহলে ওটা 10 আর 20% মিলে 30% হয় না, 32% হয়। তো 32% লাভ যুক্ত হলে জিনিসটার দাম হয়ে যাবে 132%। 132% এর ভ্যালু যদি হয় 396, তাহলে 100% এর ভ্যালু হবে 300। এই 132% অঙ্কটা যে 32%, এরকম অঙ্ক আমরা শতকের অধ্যায় অনেক করছি। কিরকম? যে একটা জিনিসের দাম 2 বার 20% আর 10% বাড়লে মোটের উপর কত পার্সেন্ট বাড়ে, এই মোটের উপর কত পার্সেন্ট বাড়ে মানে কিন্তু 32% বাড়ে, মানে ওইরকম অঙ্ক আমরা করে আসছি। এই জন্য আমরা জাস্ট রিলেট করার চেষ্টা করব, ঠিক আছে। 83 নাম্বার, এটা হুবহু আগের সাথে মিল আছে। 20% লাভ, 10% লাভ বিক্রি করে ওই পণ্যটি খুচরা বিক্রেতা 264, আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, নিজে করবেন। বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে শুরুতে তার ক্রয় মূল্য কত ছিল? তাহলে ওই যে জিনিস একই, স্টার একই, এক্স এর 120%, এর 120% ইকুয়াল টু 576, আর এক্স সমান সমান 576 গুণন 100/120 গুণন 100/120, কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে 400। আর শর্টকাটে কি শুনবেন? শর্টকাটটা হচ্ছে এই যেহেতু পার্সেন্টেজ গুলো আপনার পরিচিত পার্সেন্টেজ, তাই না? 2 বার 20% করে লাভ করলে 144% হয়। 144% মান 576 হলে এটা থেকে এটা হচ্ছে 4 গুণ, তাহলে 100% মানটা হবে 4 গুণ মানে 400। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আইডিয়া ডেভেলপ হবে। আর আমরা তো আপনাকে রেডিমেড আইডিয়া প্রোভাইড করতেছি, এটা বুঝতেছেন না কেন? মানে অনেকেও দেখি আমাদের ক্লাস করেও তারপর মনে করে যে অনেক লোড। তাহলে একবার চিন্তা করেন তো, আপনাকে একজন ধরে ধরে সাঁতার কাটতে নিয়ে যাচ্ছে, আর আপনি তারপরও এত ক্লান্ত বোধ করতেছেন, এত ভয় পাচ্ছেন। আর যদি ছেড়ে যাইতো, যদি নৌকা থেকে নিচে পড়ে যাইতেন, তখন কি অবস্থা হইতো? তো ওইটা চিন্তা করে যে এই জিনিসগুলো আমরা এইভাবে একেবারে পয়েন্ট মার্ক করে করে এত সিকোয়েন্স সুন্দর করে সাজায় আপনাকে একেবারে খাওয়াই দিতেছি, শুধু আপনি জাস্ট নিবেন আর গিলবেন। তো এইটাও যদি এত ওভারলোড মনে করেন, তাহলে আপনার যদি আবিষ্কার করতে লাগা দিতাম, আপনার যদি গুছাইতে লাগা দিতাম, আপনার যদি এলোমেলো প্রশ্ন করতে দিতাম, তাহলে আপনার আরো বেশি লোড হইতো না? এই জন্য বি কুল। 85 দেখেন, এ একটা সাইকেল 20% লাভে বি এর কাছে। আমরা কিন্তু দেখেন একটা লাইনে আছি, মানে প্রত্যেকটা নতুন নতুন অঙ্ক দিয়ে আপনার মাথা গ্যাঞ্জাম লাগাই দিতেছে না, একই অঙ্ক করতেছি। এ একটা সাইকেল 20% লাভে বি এর কাছে বিক্রি করলো, আবার বি 25% লাভে সাইকেলটা সি এর কাছে বিক্রি করলো। আচ্ছা, এর 25% লাভ মানে আমি 25% ক্ষতি দিতে পারতাম না? দিতে পারতাম। তখন 125% না হয়ে 75% আসতো। তার মানে ভেরিয়েশন আসলেও আপনি পারবেন। এইটা হচ্ছে এক জাতীয় অঙ্ক করার বৈশিষ্ট্য। যদি সি 225 টাকায় সাইকেলটি ক্রয় করে থাকে, তাহলে সি কিনলো, সি কে শেষের লোক না, তাহলে এটা শেষের দাম না? আচ্ছা, এ সাইকেলটি কত টাকায় ক্রয় করেছিল, তাহলে এর ক্রয় মানে কি শুরুর দামটা চাচ্ছে। তাহলে ওই আগের অঙ্কের মতোই জাস্ট এখানে ক্রয় ক্রেতা বিক্রেতা লাভ ক্ষতি এইভাবে না দিয়ে এবিসি নাম দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। তাহলে 100x এর ওই 20% লাভ। আচ্ছা, এখন আমরা যদি একটা লাইন স্কিপ করি, সরাসরি এইভাবে লিখি, 11 বই এইভাবে আছে,
ঠিক আছে, 100/120 গুণন 100/125। এই জন্য আগারওয়ালের বই অনেকে বুঝে না। সাইফোর্সের প্রথম দিকের বইয়ে ওয়েবসাইট থেকে নিয়ে ওরা এইভাবে দিছিল আর কি তখনও। তাহলে 25 দিয়ে কাটাকাটি করি, 5 আর 4, এটা 0 0। আচ্ছা, এটা যদি 20 দিয়ে কাটি তাহলে 5 আর 6, এই 5 তো কাটাই যায়, তাই না? এই 4 দিয়ে 6 দিয়ে কাটলে 2, আর এটা হচ্ছে 3, এই 3 দিয়ে গেলে 75, 75 আর 2 গুণ করলে হচ্ছে 150। আর একটা বিষয় কি আপনাদের মনে আছে, একটু আগে যে বললাম 20% লাভের পরে 25% লাভ করলে মোটের উপর 50% লাভ হয়। 100%-এর সাথে 50% লাভ যুক্ত হলে 150% হয়ে যায়। 150%-এর মান 1.5 গুণের মান যদি 125 হয়, 2 গুণের মান হবে 150। এইভাবে এখনই করা লাগবে না, যারা অনেক ভালো বুঝেন তারা ওইভাবে করবেন। নর্মালি এই যে এইভাবে করবেন যে এক্স এর 120%, এই স্টাইলটা মাথায় রাখবেন, তাহলে এগুলা পানির মতো পারবেন। ঠিক আছে? আর যখন 4-5টা অঙ্ক করবেন তখন আপনি নিজে শর্টকাট বানায় নেবেন। একটু ব্যতিক্রম, সবসময় শেষ থেকে শুরুর জন একটা না আছে, কখনো মাঝের জন একটা ক্রয় বা বিক্রয় মূল্য চাইতে পারে, মানে আপনাকে কনফিউজ করে দিতে পারে। ঠিক আছে, 86 নম্বর প্রশ্নটা দেখেন। কি লোড মনে হচ্ছে? কোন লোডের কিছু নাই। আমাদের ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা 9 মিনিট হয়েছে। ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করব, আর বেশি কিছু শোনা যাচ্ছে না। আপনাদের বিভিন্ন জনের দাবি বিভিন্ন হইতেই পারে, সমস্যা নাই। এই একটা দ্রব্য 120 টাকা খরচে তৈরি করে 25% লাভে বি এর কাছে বিক্রি করে। বি আবার দ্রব্যটি সি এর কাছে বিক্রি করে, যা সি 10% লাভে 198 টাকায় বিক্রি করে। বি শতকরা কত লাভ করলো? এ বি সি এর কথা শুনতে শুনতে উল্টা পাল্টা লাগে যায়, তাই না? আমরা একে সাইজ করে ফেলবো, এ বি সি। তাহলে এ একটা দ্রব্য 120 টাকা খরচে তৈরি করে, তাহলে এ হচ্ছে প্রডিউসার, এ 120 টাকা তৈরি করলো 25% লাভে। তাহলে এ করলো কত? 25% লাভ। কার কাছে গেল? বি এর কাছে। তাহলে এর সঙ্গে 25% লাভ যুক্ত হবে, তার মানে 120-এর 25% মানে 30 টাকা লাভ। তাহলে এ 150 টাকায় দেন। এটা হচ্ছে এর এসপি, এটা আবার বি এর কস্ট প্রাইস। কারণ বি যেটা এর কাছে কিনলো, এই জিনিসটাই একই সাথে এর বিক্রয় মূল্য, বি এর ক্রয় মূল্য। আবার বি আবার সি এর কাছে বিক্রি করে, বি আবার কি করলো? সি এর কাছে বিক্রি করলো। তাহলে সি এর এটা কস্ট প্রাইস আর বি এর এটা সেলিং প্রাইস, কিন্তু এটা কত জানি না, দেওয়া নেই। সি 10% লাভে 198 টাকা বিক্রি করে, আবার সি আবার আরেকজনের কাছে বিক্রি করলো, মনে করি অজানা একজন লোক, সেটা ডি হইতে পারে, এক্স ওয়াই জেড যাই হোক, এর কাছে বিক্রি করলো কত? 198 টাকা। এইটা হচ্ছে সি এর এসপি। এইখানে আবার কি হয়েছে? 10% লাভ যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে বি শতকরা কত লাভ করে। তার মানে এই যে বি এর এইখানে যে একটা পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটা কত, এটাই আমাদের অ্যান্সার। বিষয়টা কিন্তু ক্যালকুলেশন করে দিলে অনেক সহজ মনে হবে, কিন্তু ক্যালকুলেশন করার আগে দেখেন ভাষাটা মানে একটু হলো জটিল। বি এর পার্সেন্টেজটা কত, এটা আমাদের হাতে কি কি ক্লু আছে, ক্লুগুলো একটু ভাবি। এই পাশ থেকে আমি এ থেকে 120, এখান থেকে জাম করে এই যে 30 টাকা যখন লাভ হয়েছে, তখন আমরা চলে আসছি 150। এইখানে আমরা 150 এসে থামছি। এখানে ডি এর কাছে বিক্রি করছে 198, ডি বা এক্স ওয়াই জেড যাই হোক, নাম দেওয়া নাই, সমস্যা নাই। এখানে 10% লাভ হচ্ছে 198। তাহলে 10% লাভে যদি 198 হয়, লাভ করার আগে কি ছিল? তাহলে এইটা বাড়ি করা সম্ভব। এই যতটুকু কাজ করা সম্ভব, এতটুকু কাজ না করে কেউ যদি হাহুতাশ করেন, তার কিন্তু অঙ্ক হবে না। তার মানে আপনাকে অঙ্কের উত্তর বাড়ি করতে হবে অঙ্কের ভেতরের ক্লু থেকেই। তাহলে কোন ক্লুটা নিয়ে কতটুকু কাজ করার সুযোগ আছে, এটা করে তারপরে আপনি টেনশন করবেন, আগে থেকে টেনশন করবেন না। এত বড় অঙ্ক, এবিসি কোথায় বসবে, এইভাবে চিন্তা করা যাবে না। তাহলে 110% মান যদি 98 হয়, 100% মান হবে এইখানে কাটাকাটি করলে 180, 0 0 কাটা, 11 দিয়ে কাটলে 18, 18 10 180। ঠিক আছে, তাহলে 180 কি? যে 10% লাভ করার পরে যে জিনিসটার দাম 198, সেটা 10% লাভ করার আগে ছিল 180। এই পর্যন্ত তো আমরা কাজ করতেই পারি, তাই না? আচ্ছা, এখন আসি 150 টাকার জিনিসটা 180 টাকায় বিক্রি করলাম, তাই না বিষয়টা?
খেয়াল করেন তো, বি এর কাছ থেকে সি এর কাছে গেলে দেখেন উপরে এবিসি লেখার কারণে কিন্তু উল্টাপাল্টা হওয়ার সুযোগ পাচ্ছে না, কিন্তু আপনি আলাদা আলাদা করে করতেন উল্টাপাল্টা লাগবে। তাহলে 150 টাকার জিনিসটা 180 টাকায় বিক্রি করলাম, তাহলে এখানে লাভের পরিমাণ হচ্ছে 30। তাহলে পার্সেন্টেজে কত, কে কার কাছে বিক্রি করতেছে, বি বিক্রি করছে সি এর কাছে, বি এর ক্রয় মূল্য কত 150, এ লাভ করলো কত 30, বিক্রি করলো কত 180, তাহলে লাভের হার কিসের উপর হবে 150-এ 30, 150-এ 30 মানেই হচ্ছে 5/1 তার মানে 20%। তাহলে এইখানে পার্সেন্টেজটা হবে 20%। তাহলে খ হচ্ছে অ্যান্সার। 86 নম্বর প্রশ্ন। এখন আপনারা বাসায় যখন করবেন ওই যেগুলো শুরুতে ইজি ইজি প্রশ্ন ছিল ওগুলো নিয়ে পড়ে থাকবেন না। অনেকে আছে সাধারণ জ্ঞান পড়তে মজা লাগে, এই জন্য সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স বাড়ি করে সাধারণ জ্ঞান পড়ে, মানে রাগ হয়ে বলতে পারতেছি না, মানে বোকামি যে করে, যেগুলো পারে ওগুলো বেশি পড়তে থাকে। আর ভাই যেখানে সমস্যা বেশি ওইটাতে বেশি পড়বেন। তা আপনি যে অঙ্কগুলো যখন ক্লাস করবেন আপনার সবগুলো অঙ্ক বারবার দেখা লাগবে না, তো আপনি যেগুলো পারবেন ওগুলো নিজেও স্কিপ করবেন, যেগুলোতে মনে হবে না একটু কনফিউশন লাগতেছে ওইটাতে বেশি সময় দিবেন, কারণ এটা যখন ক্লিয়ার হবে তার মানে আপনার সহজ অঙ্ক 10টা-20টা এমনিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আচ্ছা আবার বলবো। হ্যাঁ, পদ্ধতি 8 আজকে শেষ করে দিব, শেষে তো হয়ে গেছে, আর তো নাই। 86 নম্বরে আস্তে আস্তে না, এ কিনছে 120 টাকায়, 25% লাভ করছে, বিক্রি করছে 150 টাকায়। বি কিনছে 150 টাকা, বি কয় টাকা বিক্রি করছে জানি না। ওই সিরিজের একটা প্রশ্ন আছে না, মাঝখানে গ্যাপ, বিষয়টা এরকম। তাহলে এখানে গ্যাপ থাকলো, ওকে থাক। সি কয় টাকা কিনছে এটা জানি না, কারণ বি এর বিক্রয় মূল্য যেটা ওটা সি এর ক্রয় মূল্য। সি বিক্রি করছে 198 টাকায়, প্রশ্নে দেওয়া আছে। সি লাভ করছে 10%, তাহলে 10% লাভে যদি 198 হয় তাহলে সি কিনছে 180 টাকায়। সি এর যেটা ক্রয় মূল্য ওইটা হচ্ছে বি এর বিক্রয় মূল্য, তাহলে বি বিক্রি করছে 180 টাকায়। বি কিনছিল কত টাকায়, এ যে দামে বিক্রি করছে ওই দামে বি কিনছে, বি কিনছে 150 টাকায়, বি বিক্রি করছে 180 টাকায়। তাহলে লাভ কত টাকা 30 টাকা। কত টাকায় 30 টাকা, 150 টাকায় 30 টাকা। পার্সেন্টেজে কত 20%। কথা অনেক বলছি কিন্তু সামারাইজ করলে কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট আসি। 87 নম্বর বলছে 2 এর অধিকবার লাভ ক্ষতির কথা বলা হলেও নিয়ম একই। খুব ইন্টারেস্টিং, 3-4 বার লাভ করলো কাহিনী সেম। 87 নম্বর বলছে যে উৎপাদনকারী 10%, পাইকারি বিক্রেতা 15% এবং খুচরা বিক্রেতা 25% লাভ করে। যদি একটা টেবিলের খুচরা মূল্য 1265 টাকা হয় তাহলে তার উৎপাদন খরচ কত টাকা বের করুন। এই যে ধরা আছে উৎপাদন খরচ x টাকা, x এর সবগুলো যেহেতু লাভ তাহলে পজিটিভ দিকে আগাবে, 110%, এর 115%, এর 125%। তাহলে ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1265 টাকা। তাহলে x সমান সমান কি হবে 1265। ডাইরেক্ট কিন্তু কেউ বুঝে যান তাহলে এই লাইন থেকে লিখতে পারেন, কিন্তু উল্টাইতে যান, নিজে উল্টে যাইয়েন না। মানে 110% যখন ওই পাশে যাবে তখন উপরে 100 হবে, 110 গুণন উপরে 100 আর নিচে হচ্ছে 115, উপরে 100 নিচে হচ্ছে 125। এইখানে কাটাকাটি করে ছোট করে নেবেন, 4 5, এখানে কাটাকাটি করে 0 কাটা দিলে একটা 0 থাকতেছে, ওকে সমস্যা নাই। এখানে কাটাকাটি করে 5 20 আর হচ্ছে 23, এই পর্যন্ত আমরা এসে দাঁড়াইছি। ঠিক আছে, এই 5 দিয়ে এইটাকে কাটলে হচ্ছে 2, তাহলে 2 থাকতেছে, 20 থাকতেছে, 4 থাকতেছে আর নিচে 23 থাকতেছে। ঠিক আছে, আর 11 থাকতেছে। 11 দিয়ে আগে কাটি, তাহলে এটা একটু ছোট যখন হবে তখন 23-এর নামাতা করতে সুবিধা হবে। 23 দিয়ে আগে কাটতে যাবেন না, এই কাটাকাটি টেকনিকটা মাথা রাখিয়েন, কারণ বড় সংখ্যা দিয়ে পরে কাটবেন, ছোট গুলো কাটে একটু ছোট করে নেবেন। 11-কে 11 1 হাতে করে 1 16, 11-কে 11 5 11 55। এই ধরেন 115 ডাইরেক্ট কাটা যাইতো, কিন্তু আমরা তো আগে দেখতে পারিনি, তাই না? তাহলে 23 দিয়ে আগে কাটলে আবার 5 হচ্ছে। আচ্ছা, আর নিচে তো কোনো কিছু নাই, এখন সব ক্লোজ। তাহলে 5 2 10, 4 10 40, 40 আর 20 গুণ করলে হচ্ছে 800। তাহলে খ 800 টাকা। এখানে যে ছোট্ট পয়েন্টটা বললাম খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কালকেই ভুলে যাবেন, আরো 6 মাস পরে পরীক্ষা দিতে যাওয়া তো এগুলো অস্তিত্বই থাকবে না। তাহলে হবে, তাহলে এটাকে মার্ক করে রাখতে হবে যে দুইটা সংখ্যা কাটাকাটি যখন সুযোগ আসবে তখন ছোটটা দিয়ে আগে কাটে নিব। 87 নম্বরের কথা একজন বলছেন, এটা তো অনেক সুন্দর একটা অঙ্ক ছিল, এক্স ধরে জাস্ট ফ্র্যাকশনটা উল্টাই দিয়ে দিয়ে গুণ করে দিছি। রঞ্জিনা নাহিদা আফরিন 87 নম্বরের কথা বলছেন না, এটা এক্স গুণন এই যে 110% গুণন 115% গুণন 125% ছিল, এটা ইকুয়াল টু 1265, 3 বারের কথা বলা আছে। আর এক্সটা বাম পাশে দেখি এটা যখন সমান সমান চিহ্ন দিব তখন 1265-র সাথে এগুলা সবগুলো উল্টে যে 100 গুলা সবসময় উপরের দিকে চলে আসবে, এটা মনে রাখলে হয়ে যাবে।
আর এখানে কাটাকাটি তার বাবার মাথায় আছে কিনা জানি না, 4 25 100, 5 25 100, ঠিক আছে। এটা 115 রাখে দেয়, এই 0 0 কাটা, এই 11 দিয়ে যদি কাটি 11 কে 11 থাকতেছে কত 1 16, 11 কে 11 5 11 50, তাহলে 11 দিয়ে কাটলে 115 হচ্ছে, এই 115 115 ডাইরেক্ট কাটা। তাহলে এখন পর্যন্ত কি আছে, এখন পর্যন্ত নিচে 5 আছে, 5 দিয়ে এই 10 কে কাটি 2, তাহলে 2 আর 100 গুণ করলে 200, 200 আর 4 গুণ করলে 800, কোনো জটিল কিছু নাই, ঠিক আছে। বিক্রয় মূল্য সমান ও লাভ ক্ষতির হারও সমান হলে, হ্যাঁ এই নিয়মটাই আজকে শেষ, 1 ঘন্টা 16 মিনিট হচ্ছে আমাদের ক্লাস। সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য সমান ও লাভ ক্ষতির হারও সমান হলে কিরকম দেখেন, 88 নম্বর প্রশ্নটা দেখেন, ভাষাটা বুঝবেন, এইটাতে অনেকে মিস্টেক করে এই অঙ্কগুলাতে, ঠিক আছে। এই নিয়মটা আমরা খুব সিরিয়াসলি খেয়াল করবো। আচ্ছা, আমরা এখন আসবো আমাদের 8 গ নম্বর, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ নিয়ম, ঠিক আছে। তো এখানে বলছে যে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান জিনিসটা কি আমরা একটু পরে দেখবো। এখানে দেখেন 480 টাকা করে দুটি শার্ট বিক্রি করায়, তার মানে দুইটার দামে 480 টাকা, একটা শার্টের দাম 480 আর একটা প্যান্টের দামও 480, একটা ছাগলের দাম 480 আর একটা ছাগলের দামও 480, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে বিক্রয় মূল্য সমান এবং লাভ ও ক্ষতির হারও সমান। দেখেন ক্রয় মূল্য কিন্তু বলে না, বলছে বিক্রয় মূল্য, লাভ নাকি দেখেন কি বলছে, একটাতে 20% লাভ আর একটাতে 20% ক্ষতি, তাহলে পার্সেন্টেজে কিন্তু লাভ ক্ষতির পার্সেন্টেজও সমান, এরকম প্রশ্ন প্রায় সময় এসে থাকে। তো আমরা একটা দুটা প্রশ্ন সমাধান করি, মুখস্থ করি, ওই প্রশ্নটাই বারবার কমন আসে, অথবা সূত্র মুখস্থ করি, কিন্তু কনসেপচুয়াল বিষয়টা না জানলে অনেকের মনে হবে যে 20% লাভ হয়েছে, একটাতে 20% ক্ষতি হয়েছে, আবার দুইটার দাম সেম, তাহলে তো লাভ ক্ষতি কিছু হচ্ছে না। কিন্তু না, বিষয়টা এইভাবে কাজ করে না। কিভাবে কাজ করে আমরা একেবারে প্র্যাকটিক্যালি বুঝবো। তাহলে 480 টাকা বিক্রি করলে তাহলে দুইটা, তাই না, তাহলে প্রথমটা যেটা আর কি লাভে বিক্রি হয়েছে, লাভ কত পার্সেন্ট, 20%, এটা বিক্রয় মূল্য হচ্ছে 480, তাহলে SP2 যেটা ওইটাও কিন্তু বিক্রয় মূল্য 480। আর আমরা কিন্তু লাভ ক্ষতির এই যতগুলো অঙ্ক করলাম এই পর্যন্ত 87টা অঙ্ক সবসময় আপনাদেরকে স্মরণ করাই দিয়ে আসছি যে লাভ ক্ষতি নির্ধারিত হয় ক্রয় মূল্যের উপর। তাহলে এইখানে যে 20% দেখা যাচ্ছে, আবার এইখানে ক্ষতি যেটা 20% দেখা যাচ্ছে, এই 20% আর এই 20% সমান, ঠিক আছে, বাট এই দুইটা তো 480 এর 20% বলাই যাবে না। কেন? কারণ এই 480 তো ক্রয় মূল্য না। যদি বলতো 480 টাকা করে দুইটা শার্ট ক্রয় করে একটাতে 20% লাভ আর একটাতে 20% ক্ষতি হলে মোটের উপর কি হয়, তখন কিন্তু লাভও 20% ক্ষতিও 20% সমান সমান, মোটের উপর লাভ ক্ষতি কিছু হবে না। কিন্তু এই 480টা তো ক্রয় মূল্য না, 480 টাকায় করে দুটি শার্ট বিক্রি করায়, তাহলে এইখানে 480 এর এই কথাটাই তো বলা যাবে না, কারণ 480 এর উপর তো হিসাব হবেই না। তাহলে কিভাবে হবে সেটা আমরা দেখব। বাট সবার শুরুতে আপনার যে ভুলটা ভাঙানো দরকার সেটা হচ্ছে যে এইখানে লাভ ক্ষতির পার্সেন্টেজ সমান এবং বিক্রয় মূল্য সমান হওয়ার কারণে মোটের উপর লাভও সমান ক্ষতিও সমান, মানে লাভ ক্ষতি কিছু হবে না, এই চিন্তাটাই ভুল, এইখান থেকে বাড়িতে হবে। এখন কি হবে আমরা দেখব। তাহলে আমরা এখানে বুঝতেছি 20% লাভ মানে এই 480 টাকা যেহেতু সেলিং প্রাইস, এইখানে আসলের 100% আর লাভের 20% যুক্ত আছে। তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য বাই করব এইভাবে, 120% এর মান 480 আর ক্রয় মূল্য 100% এর মান হচ্ছে, দেখেন এটা থেকে এটা 4 গুণ 4 বার 48, তাহলে এটা 4 গুণ হবে 400। এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। একইভাবে এইখানে আসি, 20% ক্ষতি, তার মানে 100% ক্রয় মূল্য আর 80% হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু 20% ক্ষতি। তাহলে আমরা এখানে দেখতেছি যে 80%, এইখানে এই 480টা হচ্ছে 80% হচ্ছে 480, 100% এর ভ্যালুটা হবে এখানে, দেখেন এটা 6 গুণ, তাহলে এটার 6 গুণ হচ্ছে 600, ঠিক আছে। আচ্ছা, লজিক্যাল পয়েন্টটা বলি, তাহলে এখানে আমাদের এই যে CP1 400 আর CP2 হচ্ছে 600। এই ধরনের প্রশ্নে সব সময় ক্ষতি হয়। বলতে পারেন আমি কিভাবে মুখস্থ বলতেছি নাকি, না, লজিকটা দেখেন যে এই 20%টা এবার কিন্তু এই 400 এর সাথে লাগানো যাচ্ছে, এই 400 এর 20% লাভ, এই জন্য 80 টাকা লাভ। 400 এর 20% দেখেন, 400 এর 20% 80, এই জন্য 80 টাকা লাভে 480 টাকা বিক্রি, বোঝার জন্য বলতেছি, এই সবগুলো কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে না, বোঝার জন্য দেখেন। আর এইখানে ক্ষতি যখন হচ্ছে 20%, এটা কিন্তু এই কস্ট প্রাইস 600 এর উপর 20% ক্ষতি, তার মানে 120 টাকা ক্ষতি হয়ে বিক্রয় মূল্য 480, এইটাই প্রশ্নে বলা আছে। তাহলে এই 20%টা হচ্ছে 480 টাকার থেকে কম দামে কেনা একটা টাকার 20%, এই জন্য লাভের পরিমাণটা মাত্র 80।
কিন্তু যখন ক্ষতি হচ্ছে তখন এই 20%টা হচ্ছে 480 টাকার থেকে বেশি একটা টাকার 20%। তাহলে বেশি একটা টাকার 20% মানে 620% মানে হচ্ছে 120। তার মানে লাভের সময় লাভ হচ্ছে কম টাকার 20%, এই জন্য লাভ কম। আর ক্ষতির সময় 20%টা হচ্ছে বেশি টাকার 20%। তাহলে এটা ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে দুইটা মিলে যখন একসাথে হিসাব করব তখন কিন্তু মোটের উপর ক্ষতি হয়ে যাবে। তাহলে উত্তর কি চাইছে, মোটের উপর লাভ নাকি ক্ষতি হবে? ঠিক আছে, এই যে ক নাম্বার হচ্ছে ক্ষতি হবে। ঠিক আছে, কেন? তাহলে ক্ষতি কত দেখেন, আমরা ক্ষতিটা দুই ভাবে বার করতে পারি। একটা হচ্ছে কি 400 টাকা ক্রয় মূল্য আর 600 টাকা ক্রয় মূল্য মিলে 1000 টাকা ক্রয় মূল্য, আর 480 আর 480 মিলে হচ্ছে 960 টাকা বিক্রয় মূল্য, তাহলে 40 টাকা ক্ষতি। আরেকভাবে বলতে পারি যে লাভ হচ্ছে 80 টাকা, ক্ষতি হচ্ছে 120 টাকা, তাহলে মোটে ক্ষতি হচ্ছে 120 থেকে 80 বাদ দিলে 40। বুঝলে যে কোনো ভাবে করা যায়। তো এইখানে তো টাকার পরিমাণে চাই না, যে ক্ষতি কত, তাহলে ক্ষতি হচ্ছে সরাসরি ক্ষতি। যদি বলতো ক্ষতি কত তাহলে 40 টাকা। আবার যদি বলতো ক্ষতির পার্সেন্টেজ কত, তখন দেখেন তখন আসতো কি জানেন, এই ক্রয় মূল্য 400 টাকা আর 600 টাকা মিলে 1000 টাকা, 1000 টাকায় ক্ষতি 40 টাকা, 100 টাকায় কত, শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা 4% ক্ষতি। এই যে 4% পার্সেন্টেজ বললে আবার 4% আসে। এই পার্সেন্টেজের খেলাটাই আমরা এইখানে একটা সূত্র আকারে দেখবো, যে এই সমস্ত ক্ষেত্রে সব সময় ক্ষতি হয় এই রকম অঙ্ক। কোন রকম? বিক্রয় মূল্য সমান সমান দেওয়া থাকলে এবং লাভ ক্ষতির হার সমান সমান দেওয়া থাকলে তখন যেটা করতে হয়, এই সমান সমান লাভ বা ক্ষতির যে হারটা ওইটা উপরে লিখতে হয়, আর নিচে দিতে হয় সূত্রের জন্য 10, আর এই যে পার্সেন্টেজের উপরে এইখানে স্কোয়ার দিয়ে এটা পার্সেন্টেজ, এবং এটা হচ্ছে সবসময় ক্ষতি হয়। কেন ক্ষতি, এটা তো বোঝাইছি অলরেডি। তাহলে 10 দিয়ে 20 কে কাটলে 2, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4% ক্ষতি। তাহলে এতগুলো হিসাব বাদ দিয়ে যদি পার্সেন্টেজ চায়, এই সূত্র প্রয়োগ করলে কয়েক সেকেন্ডে বার হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি যে এরকম আর কি অঙ্ক আছে। এই যে 89 নম্বর অঙ্ক দেখি, বুঝলি 1500 টাকা করে দুটি ছাগল বিক্রি করায় একটিতে 20% লাভ, অন্যটিতে 20% ক্ষতি হলো, মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই যে 20% আর 20% দেখে শর্টকাট সূত্র দিয়ে করলে দ্রুত অ্যান্সার বাইর হবে, 4% ক্ষতি। 90 নম্বর প্রশ্নটাও হুবহু একই রকম। দেখেন এবার 10% লাভ আর 10% ক্ষতি বলছে। ওই সূত্র দিয়ে করলে সরাসরি 1% আসবে, আর আপনি চাইলে লিখে লিখেও করতে পারেন প্রথম নিয়মটার মতো। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে 10% লাভের ক্ষেত্রে এই লিখিত করলো 110% মান 990, 100% মান হচ্ছে 900, আর এই পাশে 10% ক্ষতি, তার মানে 90% এর মান 990, 100% মান হচ্ছে 1100। ঠিক আছে, তাহলে দেখেন 900 টাকা আর 1100 টাকা মিলে লাভ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 2000, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে দেখেন 990 আর 990 মিলে হচ্ছে 1980 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে কত? ক্ষতি হচ্ছে 20 টাকা। এখন 2000 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, 100 টাকায় শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 2 কাটলে 1%। এই যে 1% ক্ষতি। আর শর্টকাট সূত্রটা কি ছিল, এই লাভ ক্ষতির যে সমান সমান হার ওইটা লিখে ওকে সূত্রের 10 দিয়ে ভাগ, তার উপরে স্কোয়ার পার্সেন্টেজ, তার মানে 10 10 কাটলে 1, 1 উপর স্কোয়ার দিলে 1%ই হয়, এবং সব সময় ক্ষতি হয়। তাহলে ক্ষতি পার্সেন্টেজ যদি চায়, সূত্রটা প্রয়োগ করা অনেক সহজ। একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো, একটির উপর 15% লাভ করলো, কিন্তু অপরটিতে তার 15% ক্ষতি হলো, তার শতকরা লাভ বা ক্ষতি কত? এই কাহিনী একই সূত্র প্রয়োগ করে করা যাবে। একজন বিক্রেতা 594 টাকা করে দুটি শার্ট বিক্রয় করেন, প্রথমটিতে 10% লাভ করেন, কিন্তু পরেরটি বিক্রয় করে 10% লোকসান দেন, মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? কাহিনী একই। এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে, এটা একটু বিস্তারিত শর্টকাট দুটা করে দিব, তারপর মোটামুটি ক্লাস ক্লোজ করে দিব। স্যার এত সুন্দর করা কোন স্যার বোঝাইতে পারে না, না সর্বোচ্চ চেষ্টা করতেছি, দেখি। তাহলে এই টপ মানে আইটেমটার কনসেপচুয়াল বিষয়টা কি আপনাদের ক্লিয়ার? কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তখন আপনি উল্টাপাল্টা কাজ করবেন না। আপনি হয়তো একটু সময় বেশি লাগবে, হয়তো বেশি প্র্যাকটিস করলে আপনি দ্রুত পারবেন, কিন্তু আপনি উল্টাপাল্টা কাজ করবেন না। আপনাদের অনেকেই আছে উল্টাপাল্টা কাজ করে, তখন সময় বেশি লাগে, তখন মানে সমাধানও বাইর হয় না, সময় নষ্ট হয়। এই কাজ করা যাবে না। আচ্ছা,
93 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু একটু ব্যতিক্রম, বাট এটা আমরা সব থেকে সুন্দর করে শিখবো, বিস্তারিত এবং শর্টকাট দুইটা দেখা দিব, ঠিক আছে। এটা বিস্তারিত হচ্ছে ওই একই স্টাইলে 3600 টাকা করে দুটি টেবিল বিক্রি করা হলো, একটাতে 20% লাভ, অন্যটাতে 20% ক্ষতি বিক্রয় করা হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই লাভ ক্ষতি দুটা আলাদা দুটা পার্ট বানায় নেই, যেহেতু আমরা আগের বিস্তারিত শিখছি, এখানে জাস্ট একটু অল্প লিখে লিখি। 120% মান 3600 হলে 100% মান হচ্ছে 3000। এইটা ডাইরেক্ট কেউ না বুঝলে বলবেন। আর ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে, 80% মান 3600, তাহলে 100% মান 4 ভাগের 5 ভাগ, 4 লং 36, 5 লং 45, 4500। তাহলে এই দুই জায়গা থেকে আমরা ক্রয় মূল্য দুটা বার করে ফেললাম। তাহলে তো আমাদের ক্ষতি বার করার জন্য কি করতে হবে, দেখেন ক্ষতিটা দুই ভাবে বার করা যায়। এইখানে লাভ যখন হয়েছে তখন 600 টাকা লাভ হয়েছে, এইখানে ক্ষতি যখন হয়েছে তখন 900 টাকা ক্ষতি হয়েছে। লাভ হচ্ছে 600 আর ক্ষতি হচ্ছে 900, দুইটা মিলে একসাথে হিসাব করলে মোটের উপর ক্ষতি হবে 900 থেকে 600 বাদ দিলে 300, এই 300 অ্যান্সার। যদি কেউ বিস্তারিত দেখতে চান এইটুকু লিখেই কিন্তু অ্যান্সার বার করা সম্ভব। এখন এরপরে যদি আরো অনেক বেশি বিস্তারিত দেখতে চান তাহলে আর একটা লাইন করে বাড়ায় লিখলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি যে এটা কি এইটুকু লেখাতে বুঝতে পারতেছেন কিনা বলেন তো আগের অঙ্কের ধারাবাহিকতায়। এখানে শর্টকাটটাতে কি সমস্যা সেটা বলি, এখানে পার্সেন্টেজ চাই নাই, এই জন্য শর্টকাটটাতে সমস্যা হবে, বাট ওইটা আমরা করে দিব, সমস্যা নেই। এই পর্যন্ত ক্লিয়ার হওয়া লাগবে আগে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আরেকভাবে করা যায়, এই শেষের অংশটা, সেটা হচ্ছে যে 3600 মিলে 7200 হচ্ছে কিন্তু সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস। আর এই 3000 আর 4500 মিলে হচ্ছে 7500 হচ্ছে টোটাল কস্ট প্রাইস, তাহলে লস হচ্ছে 3000। এভাবে করা যায়, আর 900-600 থেকেও বাই করা যায়। এখন আসি শর্টকাটটা, ওই সূত্র দিয়ে শর্টকাটটা কিভাবে এখানে কাজে লাগানো যায় সেটা আমরা দেখব। ক্ষতির পার্সেন্টেজ সমান সমান, এখানে যেহেতু দুইটাতে 20 আছে, 10 আছে, স্কোয়ার কাটিগুলো হচ্ছে 4%, কিন্তু এখানে তো 4% দেওয়া নাই, এখন কিভাবে বাই করবো, তাই না? মাথা খাটাইতে হবে, বুঝছেন। অনেকে খুঁজে পাবেন না যে সূত্রটা এখানে কিভাবে কাজে লাগানো যায়, তাদের জন্য লজিক দেখেন। সূত্রের 4% আমরা পাইলাম, এইটার নাম কিন্তু ক্ষতি, বাট এইখানে কি সংখ্যা দেওয়া আছে, 20% কাজ হয়ে গেছে, এই 20% কাজও হয়ে গেছে এই সূত্র যখন প্রয়োগ করছে। এই 3600 টাকাটাকে কাজে লাগাইতে হবে। 3600 টাকাটা কি, প্রতিটি এত টাকা করে দুটি, তাহলে 3600, তাহলে দেখেন টোটাল এসপি মানে মোট বিক্রয় মূল্য, আর কি মোট বিক্রয় মূল্য এইখানে হচ্ছে 3600 প্লাস 3600 সমান সমান 7200। এখন এইটাকে পার্সেন্টেজের সাথে যদি রিলেট করতে চাই, ক্ষতি যদি হয় আমার 4%, তাহলে আমাদেরকে বলতে হবে 96% এর মান 7200। এই পয়েন্টটা এইখানে বুঝতে না পারলে হবে না। 96% এর মান যে 7200, এইটা কে কে ইউজ করতে পারবেন বলেন? 96% মান 200, এটা বলতে পারতে হবে। কেন বলতে পারতে হবে? কারণ আমরা যে এতগুলো লাভ ক্ষতির অঙ্ক করলাম, এই 7200 জিনিসটা এখানে কি বিক্রয় মূল্য, কি বিক্রয় মূল্য, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য। একটা জিনিসের দাম যদি 4% ক্ষতি হয় তাহলে থাকে কত, আর 96%। তাহলে 96% হচ্ছে মান হচ্ছে 7200। হ্যাঁ, লিখিততে আসলে প্রথম নিয়মে হবে, প্রথম যে অঙ্কটা করলাম ওইভাবে লিখিতে হবে যে ক্ষতিতে 100 টাকা জিনিসের বিক্রয় মূল্য 120 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 96% মান 7200, এটা আমি লিখে দেওয়ার পরে যত সহজে আপনি ধরতে পারতেছেন, আমার মনে হয় না যে কেউ মানে 1% বা 2% স্টুডেন্ট বাদে বাকিরা এই 96% মান 7200 লিখতে হবে, এটা মাথায় আসবে না অনেকে। এর কারণ কি? কারণ অনেকে মনে করবেন 3600 টাকা ক্রয় মূল্য, বা এখানে 96% কাজ কি, কাজ আছে আমাদের যে এখানে ক্ষতির টাকা চাইছে, এই কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, আমাদের তো পার্সেন্টেজ চাই নাই, তাহলে এই 4% মান বাইর করতে হবে না। 4% মান বাইর করতে চাইলে প্রশ্নের মধ্যে কত পার্সেন্টের মান দেওয়া আছে সেটা খুঁজে বাইর করতে হবে। প্রশ্নের মধ্যে 7200 টাকা দেওয়া নাই, 3600 টাকা দেওয়া আছে, দুইটা বলা আছে, এই জন্য 7200 নিয়ে আসলাম। কারণ এই 7200 টাকা কত পার্সেন্টের মান, যেহেতু আমাদের ক্রয় মূল্য সবসময় 100%, ক্ষতি হয়েছে 4%, তাহলে থাকলো 96%, এই 96% মান 72। তার মানে প্রশ্নকে জিজ্ঞাসা করবেন, প্রশ্নকে আবার প্রশ্ন করতে থাকবেন, তাহলে ওই বলে দিবে যে কি করা দরকার। এখন আমরা এখানে কি 100% মান বার করবো না, এই রোবটের মতো মুখস্থ কাজ করা লোক পছন্দ না।
পরীক্ষা নেওয়ার সময় কিন্তু এই কাজ করবেন না। আমি যদি দেখতাম যে আপনি পরীক্ষার সময় কিভাবে খসড়া করতেছেন, তাহলে আপনার খাতার সাথে ধরতাম যে ক্লাসে এটা শেখায় নাই, আবার কেন ছোটবেলার স্টাইলে করতেছেন, আবার কেন পুরাতন স্টাইলে করতেছেন, আবার কেন আপনার মুখস্থ স্টাইলে করতেছেন, তাহলে শিখাইলাম কি? এখানে আপনি রোবটের মধ্যে 100% বার করবেন, মানে আপনি পুরাতন স্টাইলে আছেন। এইখানে আপনার 100% মান বার করলে ক্রয় মূল্য বার হবে। এখানে কি ক্রয় মূল্য চাইছে? চায় নাই। কি চাইছে? ক্ষতি কত টাকা, ক্ষতি কত পার্সেন্ট? ক্ষতি হচ্ছে এই 4%। তাহলে এই 4% মান ডাইরেক্ট বার করি। এখন আসেন 96 আর 4 এর রিলেশন কি? 8 12 96, 4 24 96। নামতার কথা বারবার বলি, এমনি বলি, নামতা যত বেশি মাথা থাকবে আপনার ডিজিট নিয়ে খেলতে পারবেন তত। তাহলে 96 আর 4 এর মধ্যে রিলেশন হচ্ছে 24 গুণ কম। তাহলে 72 24 গুণ কম হলে 4 24 96, 24 ওকে 24, 24 দুগুণে 48, 3 24 72, 4 24 96। দেখেন এইখানে 24 এর কাজ হলো 96 আর 4 এর রিলেশন বোঝানোর জন্য, আর এইখানে 72 কে 24 দিয়ে কাটাকাটি করলে 300। যত বেশি ভালো বুঝবেন নামতা তত কম লিখে অ্যান্সার চলে আসে। তাহলে এখানে 300 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা বলেন? ওকে, এই তো সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু এই যে এইভাবে যেটা করলাম, এটাকে একটু বাংলা লেখা গেলে লিখে দিলে এটা রিটেন। আর শর্টকাটটা কিন্তু এখানে খুব স্মার্টেস্ট একটা অ্যাপ্লিকেশন হইলো, ডাইরেক্ট ইউজ করা যায় না, ঘুরায় ঘুরায় ইউজ করতে হয়, সেটা দেখাই দিলাম। আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, এই যে এটা আপনারা করে নেবেন। 94 নম্বরটা আগের সাথে হুবহু মিল আছে। হ্যাঁ, আমি এই 95 নম্বরটা করে দিব, তারপরে এই যে আগামী ক্লাসে 9 নম্বর পদ্ধতি থেকে শুরু হবে। তাহলে 95 নম্বর কি বলতেছে? দুটি ভিন্ন পণ্য থেকে লাভ বা ক্ষতি হলে কিরকম দেখেন। সবাই তো ক্লিয়ার আগের প্রশ্নটা নাকি? সালে তার একটা গণিত বই 360 টাকায় এবং বাংলা বই 96 টাকায় বিক্রি করলো। তাহলে এটা বিক্রি করলো, এটা কিন্তু বিক্রয় মূল্য। দেখেন সবসময় মাথা রাখবেন, খালি উল্টাপাল্টা করবেন না যে এটা ক্রয় মূল্য ধরবেন না। প্রথম থেকে বলতেছি 96 টাকা বিক্রয়, এটাও বিক্রয়। সে বাংলা বইয়ে 20% লাভ করলো, কিন্তু গণিত বইয়ে 10% লোকসান করলো। তার লাভ ক্ষতির পরিমাণ কত? আগের অঙ্কটাতে ছিল দুইটায় 360 টাকা করে বিক্রি করছে, অথবা দুইটায় 96 টাকা করে বিক্রি করছে। কিন্তু এবার এর নিয়মটার নাম দিছি কি? দুটি ভিন্ন পণ্য থেকে লাভ, মানে দুইটার বিক্রয় মূল্য তো ভিন্ন ভিন্ন, কিন্তু স্টাইল তো একই। তার মানে এখানে দুইটা ছোট অঙ্ক একসাথে লাগাই দিছে। এইটার ক্ষেত্রে কি হয়েছে? এটার ক্ষেত্রে বইয়ে 20% লাভ করছে। তার মানে বইয়ের ক্ষেত্রে হচ্ছে 120% ইকুয়াল টু 360, 3 গুণ। তাহলে 100% মান 3 গুণ 300। বইয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, বইয়ের ক্ষেত্রে হচ্ছে 10% লোকসান। তার মানে 90% এর মান 96, 100% এর মান, এটা হচ্ছে 9 ভাগের মান যদি 96 হয়, তাহলে 10 ভাগের মান কত? 20% লাভ করলো, কিন্তু গণিত বইয়ে দেখছেন উল্টাপাল্টা করে ফেলছে। উল্টাপাল্টা আমি করি নাই, ওরা উল্টাপাল্টা করে দিয়েছে। এইখানে দেখেন গণিত বইয়ের কথা বলছে যখন, প্রশ্নে এসে বাংলা বইয়ে 20% লাভ করছে। দেখছেন এইখানে যেটা বলছে সিকোয়েন্সটা ঠিক রাখে না, সিকোয়েন্সটা ঘুরাই দিছে। আমি মিস্টেক করে ফেললাম, তাহলে বুঝলেন আপনাদের কি অবস্থা হয়। তো এরপরে শেষের দিকে আসলে মনোযোগটা কমাই দিছি। তো এখানে গণিত বইয়ের কথা পরে বলছে, আর পরে যেটা বাংলা বইয়ের কথা বললো ওকে আগে লিখছে। তাহলে আসলে বিষয়টা এরকম হবে, 120% এর মান 96, মানে 8 12 96, তাহলে 100% এর মান হবে 80। আর বুঝলেন কিন্তু এটা সিকোয়েন্সটা উল্টাই দিছে। হ্যাঁ, আর গণিত বইয়ের কথাটা পরে বলছে। 10% লোকসান মানে 90% এর মান হচ্ছে 360, 4 গুণ, তাহলে 100% এর মান হচ্ছে 400। উত্তর কি চাইছে? উত্তর চাইছে তার লাভ ক্ষতির পরিমাণ কত, এই দুইটা মিলে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, এইখানে হচ্ছে 16 টাকা লাভ, আর এইখানে হচ্ছে তার 40 টাকা ক্ষতি। 16 টাকা লাভ, ক্ষতি 40 টাকা। তাহলে মোটের উপরে কি হলো? মোটের উপরে 40 মাইনাস 16 সমান সমান 24 টাকা ক্ষতি। এই 24 টাকা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 টাকা ক্ষতি। এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে যথাক্রমে যেমন আমরা বলি প্রথমটার প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়, এখানে কিন্তু ওই সিকোয়েন্স নাই। এটাও কিন্তু এক্সামিনারের, এটা আইবিএ পরীক্ষা নিচ্ছে, তো এক্সামিনারদের একটা মাথার খেলা হইতে পারে। ঠিক আছে, এটা খেয়াল রাখিয়ে মাথায়। হ্যাঁ, আর নাম তো উল্লেখ করে দিছি। আচ্ছা, তাহলে আগের অঙ্কের সাথে মিল আছে, যা হচ্ছে এখানে বিক্রয় মূল্য দুইটা ভিন্ন ভিন্ন। তো আজকে এই পর্যন্তই। অনেক কিছু শেখা হলো, কিন্তু অনেক কিছু শেখা হলো, বাট আপনারা যদি এইটা খালি ধরে রাখতে পারেন তাহলে অনেক কাজে লাগবে। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আমাদের
আগামী ক্লাসে আবার নতুন অনেক কিছু শিখবো। প্রত্যেকটা ক্লাসে আপনারা দেখেন তো যে এগুলা আপনারা ছোটবেলা থেকে শিখে আসতেছেন, জাস্ট এখন একটু ক্লিয়ারেন্স, একটু টেকনিক, একটু হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, একটু হচ্ছে সবকিছু মানে গুছালো ভাবে। তো এই সুযোগটাকে যদি কাজে না লাগান, দেখা যাচ্ছে 2 বছর পরে এই ক্লাসগুলো আবার রেকর্ড বার করে দেখতে হবে। তো কেন এখনই নয়? কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন না? আমি তো দাঁড়ায় তখন ধরে ক্লাস নিতেছি। ক্লান্তি সবারই আছে, বাট কে কতটা পরিশ্রমের মানসিকতা, শেখার মানসিকতা নিয়ে ক্লাস করতেছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।